আজকে সবাই ক্লাসে আমরা উপস্থিত আছি, এভরিবডি ইজ হিয়ার, মাশাআল্লাহ। ওয়েল, তাহলে আজকে শুরু করি। আজকে আমাদের এই ক্লাসটা কিন্তু মানে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্ব বহন করে। আমাদের এই উদ্যোক্তা সৃষ্টি এবং এই দক্ষতা উন্নয়নে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে এই প্রকল্পের ব্যাপারে শি ইজ সো কনসার্ন। তো বেসিক্যালি আসলে এই উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ বা বিনিয়োগ বিকাশ নামে পরিচিত এবং সরকারের এই নির্বাচনী ইশতেহারও তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি এর চেতনারই একটা প্রতিফলন, বুঝছো? তো এই প্রকল্পের মাধ্যমে 64টা জেলায় শিক্ষিত বেকার পুরুষ বা মহিলাদের বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়নে একটি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই থিমের উপর মানে কাজ করাটাই আমাদের পুরো ইএসডিপির একটা লক্ষ্য। এখানে আমরা প্রত্যেকটা ইনস্ট্রাক্টর, কোঅর্ডিনেটর, আমরা যারা বাইরে থেকে এসে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, আমরা সবাই উই আর অল আন্ডার দ্যাট থিম, দ্যাট বিনিয়োগ বিকাশ এবং তারুণ্যের শক্তি এবং বাংলাদেশে এটার সমৃদ্ধি হবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন কিন্তু সফল করতে হবে। এত ফ্যান্টাস্টিক একটা প্ল্যান, এত ভালো একটা উদ্যোগ, যেটা আমরা অ্যাপ্রিসিয়েট করে শেষ করতে পারবো না। তো এরপরে আমরা চলে আসি, চলো আজকে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে ওদের সাথে একটা কুইক একটা ভিজিট হয়ে যাক। সবাই কে কি করে আমরা একটু জানি, যাতে করে ওদেরকে আমরা আমাদের যে প্রোডাক্ট বা আজকে যে সমস্ত ম্যাটেরিয়াল ওদেরকে দেওয়ার কথা ছিল আমরা ওইগুলো ওনাদেরকে দিতে পারি। আমাদের অলসো নিজেদেরকে পরিচয় করে নিতে পারি যে আমরা কারা, হোয়াট উই আর ডুইং, আমরা কে কি করি, কোথায় কি করছি। ঠিক আছে? সো আর তাহলে আমি ওই তানভীর, মানে হাউ ডু উই ডু দিস? আমাদের এখানে আজকে যারা আছেন এরা লাইক ওকে গুড, কোথায় থাকো, রাইট? আমার ম্যাটেরিয়ালটা চলে এসছে যেটা দরকার ছিল। থ্যাংক ইউ। অলরাইট, এখন কথা হলো তাহলে আমরা উই গো ইনটু আওয়ার আজকে যে এই ওখানে কার্ডটা কি করলে? ওটা ফেলে দিও না। ওকে, এখানে রাখ। থ্যাংক ইউ। অলরাইট, তো সরি, মাই অ্যাপোলজিস, বুঝছো? ইয়া করো না, এখন করোনা টাইম তো এভরিবডি ইজ লাইক আ লিটল বিট অফ। তাহলে আমরা আজকে আমাদের 25 জন মানুষ আছেন এখানে, না? তো প্রথমে আমরা ধরি একজন ভাইকে, সালেকুল ইসলাম, বাগেরহাট। আপনি কি আছেন? আমি আছি স্যার। অলরাইট, আমাদেরকে একটু আপনি পরিচয় দেন, কি অবস্থা, কি ঘটনা। আমরা আজকে একসাথে অনেকদিন পরে ট্রেনিং করব, আমাদের কি কি করব আজকে আমরা সেগুলো জিনিসপত্র আমরা একটু বুঝি। আসসালামু আলাইকুম, আমি সালেকুল ইসলাম বলছিলাম। আমি বাগেরহাট থেকে ট্রেনিং এ জয়েন করছি। হ্যাঁ, তো আমি বেসিক্যালি আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি একটা 5 স্টার হোটেলে জব করি। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো আমরা কয়েক ফ্রেন্ড মিলে উদ্যোগী হয়ে আমরা একটা লিমিটেড কোম্পানি গঠন করেছি। আমি সেটার হচ্ছে ফাইন্যান্স ডাইরেক্টর। আর পাশাপাশি আমার যে ফ্যামিলি বিজনেস যেগুলা আমরা করি, মানে ছোটবেলা থেকে দেখে আসছি, এইগুলার প্রতি আমার একটা আগ্রহ আছে, যার কারণে আমি 4টা গরু দিয়ে একটা ফার্ম শুরু করছি। পাশাপাশি একটা মানে আমাদের যে পৈতৃক জমি আছে এটা থেকে ঘের আছে, তো এটা থেকে আমি একটা উদ্যোগ নিয়ে এটা বড় করার জন্য যে একটা আশা ভরসা করছি, মানে ইচ্ছা পোষণ করছি। তো এই আপনি একটু পরে শুরু করেন, স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, স্যার আবার কানেক্ট হচ্ছেন, কানেক্ট হলে কথা বলা শুরু করেন। হ্যালো, আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন, আবার কানেক্ট হলেন। সরি ব্রাদার, কি ঘটনা? এটা কি বাইরে থেকে কল টল আসলে এগুলো সব ব্লক হয়ে যায়। তো যাই হোক, আমরা হ্যাঁ সরি ব্রাদার, বলুন। যার সাথে কথা বলছিলাম উনি কি এখনো অ্যাভেলেবল আছেন না চলে গেছেন? তো উনি বুঝতে পারেননি আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন, উনি ওনার কথা কন্টিনিউ করছিলেন, মাঝখানে ওনাকে স্টপ করেছি।
স্যার আবার শুরু করবে স্যার কথা বলা স্যার। অলরাইট, প্লিজ। স্যার আমরা উদ্যোগী হয়ে একটা লিমিটেড কোম্পানি গঠন করেছি, জি সেটার নাম হচ্ছে ব্যাকবোন ইঞ্জিনিয়ার্স ব্যাকবোন লিমিটেড। জি আমি জি জি। কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর। তো আমরা 10 ফ্রেন্ড মিলে কাজ শুরু করছি এবং আমরা আজকেই কাজটা মানে স্টার্ট করবো। এলজিইডির কাজ শুরু করছি, একটা প্রাইমারি স্কুলের কাজ। আহ, পাশাপাশি হচ্ছে ফ্যামিলিতে যেটা আমাদের অ্যাগ্রো বেস যে এটা আছে, আমার একটা ঘের আছে, তারপরে 4টা গরু নিয়ে একটা ফার্ম শুরু করছি। তো আপনাদের এই ট্রেনিং ট্রেনিং আমাদের কয়েক ফ্রেন্ড করতেছিল দেখলাম। তো এখান থেকে আমি আসলে ইন্সপায়ার হয়ে দেন আমি বাগেরহাট গিয়ে মশিউর স্যারের সাথে দেখা করি। দেন হচ্ছে আমি বলি, স্যার তাহলে আমি ট্রেনিং করতে আগ্রহী, যেহেতু আমরা কাজ শুরু করছি। এখানে এসে আমরা একটা বেসিক মানে আমার যে ধারণাটা ছিল, আমি সেই ধারণার থেকে অনেক কিছু জানতে পারছি। যেমন আমি একটা ব্যবসা করতে গেলে আমাকে কি করতে হবে, কোন দিক দিয়ে হিসাব করতে হবে। তো এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে এসে অনেক কিছু শিখতে পারছি এবং মানে ধারণা যেটা ছিল স্যার, আমাদের ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে যে হ্যাঁ আমি হ্যাঁ, কি ডেফিনেটলি। এই জন্য আসলে ইএসডিপি টিম আপনাদেরকে অনেক ধন্যবাদ স্যার। আর দোয়া করবেন আমাদের জন্য। আর আশা করি আপনাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে আমরা ভবিষ্যতে আর ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, আপনার কথা শুনে খুব ফ্যান্টাস্টিক, ভালোই হলো। আপনার যে শিক্ষার মধ্যে আমরা আজকে নতুন করে আরো অনেক কিছু অ্যাড করব। আজকে যেরকম আপনাদেরকে জানাবো টিন কি জিনিস, ভ্যাট কি জিনিস, মানে আয়কর নিবন্ধন কি, মানে ইম্পোর্ট ট্যাক্স কি, ডিউটি কি, হোয়াট আর দিস, ভ্যাট কি। তো ফ্যান্টাস্টিক। কিন্তু বলার আগে, এগুলো তো আমি যাবো একটু পরেই, কিন্তু এর আগে একটু আলোচনা, মানে আপনার যে গরুটা শুরু করেছেন, তো আপনার ঘেরও আছে, আপনি ঘেরের মধ্যে কি মাছ তৈরি করেন? বাগেরহাটের এদিকে স্যার বেসিক্যালি হচ্ছে বাগদা চিংড়ি। আর বাগদা চিংড়ির সাথে আমাদের সাদা মাছ যেগুলো আছে, রুই কাতলা। হোয়াইট ফিশ, হ্যাঁ বুঝছি। আপনার ওখানে যেটা আপনারা কি বলেন যে ভেটকি ফিশ, মানে স্ন্যাপার, ডু ইউ নো অফ দ্যাট ফিশ, স্ন্যাপার, ভেটকি ফিশ? এটা কিন্তু, এটা কি আরেকটা নাম আছে, বারামুন্ডি, মানে বারামুন্ডি ইজ বায়োলজিক্যাল নেম, তবে এইটা কিন্তু খুবই হাইলি ফেভার্ড একটা ফিশ। আপনাদের অঞ্চলে খুব ইজিলি হয়, ন্যাচারালি প্রপাগেশন হয়, আপনার বাচ্চা পাবেন না। নদীর থেকে আসে, ওই যে ঘেরের মধ্যে যখন আপনারা চিংড়ি মাছ ঢোকান, তখন স্যার। ওইটাও ঢুকে, বুঝছেন? তো ওইটা কিন্তু খুবই অর্থকারী একটা ফসল। বর্তমানে ওয়ার্ল্ডে কিন্তু গলদা চিংড়ি এবং ব্ল্যাক টাইগার প্রন, যেটা নাকি খুব ফেমাস ছিল আগে, দে আর নো লঙ্গার ফেমাস। এখন ভেনামি নামে নতুন একটা ব্র্যান্ড আসতেছে, ব্রিড, ইটস কল ভেনামি। কিন্তু ভেনামিটা ইন্টারন্যাশনাল মার্কেটে এখন ফুললি অন, আমাদের দেশে এখন ওটা বার করে রেখেছে, 1জন বা 2জন মাত্র পারমিশন পাইছে। তবে ভেনামি ইজ গুড। আর আপনার ওই ঘের বিজনেস অলসো ভেরি গুড। আর গরুর ব্যাপারটা কি যেটা করেছেন, আপনি 4টা গরু দিয়ে শুরু করেছেন? স্যার আমি 2টা দিয়ে শুরু করছিলাম, এখন 2টা গরুতে 2টা বাচ্চা হয়েছে। পাশাপাশি মাশাআল্লাহ। মাছ নিয়ে আমার যে প্রজেক্ট আছে স্যার, মাছ নিয়ে আমার বেসিক প্রজেক্ট হচ্ছে, আমি আমার যে ঘেরটা আছে ওই ঘেরটা চারিপাশ দিয়ে মানে উম, ঘিরে দিয়ে, তারপরে হচ্ছে স্যার ওইখানে আমি মাচা করে হাঁস এবং মাছ একসাথে পালন করার আমার যে মানে ইচ্ছা। কারণ আমি হাঁস আর মাছ যদি একসাথে পালন করি, তাহলে আমার এখানে বেনিফিটটা বেশি হবে, আবার মাছের খাবার বেঁচে যাবে। মনে এটা হচ্ছে নিয়ে এখানে একটু প্রবলেম আছে কিন্তু। আপনার পানি এবং মাছের যে আপনি যদি করতে পারেন, পুকুরের উপরে মাছা করে হাঁস পালা সম্ভব, বাট পানির থেকে আপনার মাচার যে তলদেশ নিচে পর্যন্ত অ্যাটলিস্ট 15-20 ফিট জায়গা খালি থাকতে হবে। জি স্যার। ইউ নো হোয়াই? কারণ আপনার যে সবসময় কিন্তু আমাদের পানিটা কিন্তু হিউমিডিফিকেশন যেটাকে বলে, মানে ওই পানি কিন্তু বাষ্প হয়ে যাচ্ছে, পানি উপর দিকে উঠছে। আপনি যদি পুকুরের উপরই আপনার হাঁস বা মুরগি রাখেন, ওরা সবসময় পরিবেশ সাথে থাকবে। ওই মানে আপনার উপরে যদিও লিটারটা ডাইরেক্ট চলে যাচ্ছে, 2টা জিনিস হচ্ছে। আপনি মনে করছেন যে আমি হাঁসের মানে বিষ্ঠাটা মাছকে খাওয়াচ্ছি, ভালো কথা, কিন্তু অ্যাকচুয়ালি আপনি হাঁসের যে উচ্ছিষ্ট ওর শরীর থেকে যেটা বাদ দিয়ে ফেলে দিছে, ওইটা আপনি খাওয়াচ্ছেন।
এবং ওটার মধ্যে অন্যান্য ডিজিজ থাকতে পারে, ইকোলাই থাকতে পারে, সালমোনেলা থাকতে পারে, মানে আপনার টোটাল মাছের ফ্লক নষ্ট করতে পারে। আবার ওই পানির আপনার বাষ্পের কারণে আপনার পুরো মাছের বা হাঁস সবসময় স্বেচ্ছাতে থাকবে, ভিজা থাকবে, ওদের নিউমোনিয়া থাকবে, আপনার প্রোডাকশন আসবে না ঠিক মতো, খাওয়াচ্ছেন ঠিক মতোই। এর থেকে ভালো আপনার আরেকটা অপশন হলো কোয়াইট অলরাইট, আপনি মাছও করেন, হাঁসও করেন, সবই করেন। আমি আরো কিছু এডিশন করে দিই আপনাকে। সেটা হলো আপনি একদম মানে যে পারগুলো আছে না, পারের ঠিক মাঝখানে আপনি দিবেন ড্রাগন ফ্রুটের লাইন, আর মানে মাঝখানে আপনি রাখবেন 2 ফিট বা 3 ফিট আপনার হাঁটার জায়গা। তারপরে যে দুই পাশে যে পারগুলো আছে, এই পারের মধ্যে আপনি ডিফারেন্ট প্রোডাক্ট লাগান, আপনি গাজর লাগান, আপনি টমেটো লাগান, বা আপনি লাউ লাগান। এদিকে যদি মানে সবজির কথা বলছি, ভেজিটেবল, একটা জায়গায়, হ্যাঁ একটা জায়গায় আপনি মনে করেন সবসময় একটা মনে রাখবেন, হাউস কিন্তু হতে হবে ইস্ট এন্ড ওয়েস্টে, মানে পূর্বে পশ্চিমে হতে হবে ফর ক্রস ভেন্টিলেশন, ফর ইয়োর হাঁস বা মুরগি যেটাই করেন। তো এখন অসুবিধা নাই, ইস্ট ওয়েস্ট সাইডে লম্বা পুরো পাটটাই আপনার হয়ে যাক হাঁসের খামার। ওই পারে কোনো গাছপালা কিছু নাই, শুধু হাঁস থাকবে। 3 পারে আপনার সবজি এবং আদার মানে ডিফারেন্ট, আপনি 60 দিনে কি ফ্রুট পাওয়া যায়, 1 বছর কোনটা পাওয়া যায়, 1.5 বছরে কোন সবজি বা ফল পাওয়া যায়, ওই ধরনের প্ল্যানিং করে আগান, দেখবেন যে আপনার যে জিনিসটা এটা মানে 3-4 গুণ বেশি হয়ে গেছে ফর দ্য ফান্ড ওয়াইজ। আর গরু যেহেতু পালেন, আই এম শিওর আপনাকে কিছু বলে দিতে হবে, শিখাতে হবে না। গরুকে কিন্তু পানি এবং লবণ আলাদা দিবেন, লবণ ওর নিজের ইচ্ছে মতো খাবে, আপনি কোনো মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, নাম্বার 1। আর ওই যে গরু কিন্তু সাধারণত অভ্যস্ত না ওই যে চশমালের মধ্যে বা বড় বাটির মধ্যে পানি টানি খাবার দেন না। জি স্যার। ওর সবসময় কিন্তু ঘাড়ের মধ্যে একটা প্রবলেম হচ্ছে। আপনি যখনই ওকে অত ওচাতে খাদ্য দিচ্ছেন, ওর মানে ওর যে মেরুদণ্ড এবং হাড্ডির মধ্যে যে প্রবলেম হচ্ছে, ওটা তো আপনার মানে প্রোডাকশন প্রবলেম। অত বড় আকারে যেহেতু আপনি করছেন না, এই জন্য আপনি ফিল করছেন না। যদি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে গরু পালতেন তাহলে কিন্তু ওই সিস্টেম ইজ বরকেলাম। তার মানে কি, গরু যে লেংথ আছে আপনাকে নিজেকে গরু হইতে হবে। আপনি গরু পাললে গরু, হাঁস পাললে হাঁস, মুরগি পাললে মুরগি। আপনাকে অ্যাকচুয়ালি ওই লেভেলে যেতে হবে। গরু খায় কোথায়? ফ্লোর লেভেলে ঘাস খায়। ওই লেভেলে আপনি ফেলে রাখেন আপনার, আপনি ইন্টারন্যাশনাল সব বড় বড় ফার্মের ভিডিও দেখবেন, দেখবেন যে গরুরা মাটির থেকে খাচ্ছে, পানিও খাচ্ছে, সাইডে কোনো একটা লুজ ওর লেংথে, ওকে মাথা উপরে নিয়ে ওইখানে আরেকখান থেকে খেতে হবে না। এবং সল্টের যে পরিমাণ, আপনি বেশি সল্ট খাওয়ালেও প্রবলেম, আর কম সল্ট খাওয়ালেও প্রবলেম। সো আপনাকে ইউনিট টু বি অনলি, আপনি যতটুকু পরিমাণ, যদি বেশি খায় তাহলে আর কি দিলেন, এভরিথিং ম্যাটার্স করে। আপনার দুধের সমস্যা হবে, বাচ্চার সব হেলথের মধ্যে সব, সোডিয়াম বেশি যদি দিয়ে দেন, মানে দেয়ার আর অল কাইন্ডস অফ ডিফারেন্ট টাইপ অফ হেলথ মানে সিচুয়েশন তৈরি হতে পারে। তো এই জন্য আমি আই থট দ্যাট আই মেনশন টু ইউ, আমি আপনার সাকসেসফুল অলরেডি, 2টা গরু 2টা বাচ্চা, মানে ইউ আর সাকসেস। সো এখন এটা ঠিক মতো পালেন ভাই, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। অলরাইট, তাহলে আর আমাদের স্যার নেক্সট আমি কৃষি অফিসারের সাথে কথা বলছিলাম, বা আমার ফ্রেন্ড আছে মৎস্য অফিসার, তো ওনার সাথে কথা বলছি যে আমি হাঁস আর মাছ একসাথে করতে যাচ্ছি, তো এই বিষয়ে যদি আমাকে কোনো ট্রেনিং দেওয়া যায়। তো উনি বলছে যে ঠিক আছে, আমি আপনাকে ট্রেনিং এর ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আমি আগাইতে চাই অলরেডি। আমার কথা হলো যে হাঁস আর মাছের সম্বন্ধে সমস্যা নাই, ইট ইজ এ মানে সহযোগী একটা, আপনি ইউ ক্যান ডু ইট, ইটস অলরাইট। কিন্তু আপনি যদি মনে করেন যে দিবেন হাঁসের 20টা টাকার উপরে, যদি মনে করেন যে দ্যার ইজ আ আনডাইজেস্টেড ফুড পার্টিকেল আছে, প্রথমত তাহলে আপনাকে হাঁসকে কি আপনি মেকানাইজ বা কমার্শিয়াল ফুড খাওয়াচ্ছেন কিনা। যদি কমার্শিয়াল ফুড খাওয়ান তাহলে ওটার মধ্যে আপনার 30-40% আনডাইজেস্টেড ফুড পার্টিকেল আপনি পাবেন, যেটা আপনি আশা করতেছেন যে মাছ খাবে। কিন্তু আপনি এইটার সাথে সাথে তো আরো বর্জ্য ফেলতেছেন, যেটা আবার মাছের শরীরে ক্ষতি। আলটিমেটলি ওই মাছ আমার শরীরে ঢুকতেছে, আমাদের ক্ষতি হবে, মানে আমরা যারা এটাকে কনজিউম করব, বুঝছে? তো অল ইউ হ্যাভ টু ডু, আপনার নিজের বাচ্চাকে মানে আপনার পোল্ট্রি বা হাঁসকে আপনি হেলদি রাখলেন, আপনি পানির মধ্যে পারলেন, যদি ওদের পানি যখন দরকার হবে ওরা নিচে নেমে যাবে পানির মধ্যে অটোমেটিকলি। আপনি ওদেরকে ন্যাচারাল অবস্থা রেখে দেন না, দ্যাট ইজ দ্য বেস্ট। অলরাইট, থ্যাংক ইউ। তারপরে হলো গিয়া রায়হান চুয়াডাঙ্গা। আমার চুয়াডাঙ্গার ব্যাপারে আমার আসলে অনেক মানে মজার মজার চিন্তা। আপনাদের ওখানে কারা ভেজিটেবল করে, ফ্রুটের ব্যবসা করে, তারা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, মিস্টার ইয়াকুব আলী আছে একজন,
আসসালামু আলাইকুম। হ্যাঁ ইয়াকুব সাহেব বলুন, আপনি কেমন আছেন, কি করেন? আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম ইয়াকুব আসসালাম। আলী। স্যার আমার বাসা চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে নেহালপুর গ্রামে। আমি অনার্স সেকেন্ড ইয়ার বাংলা দর্শনা গভর্নমেন্ট কলেজ। ফ্যান্টাস্টিক। তারপর এখন কি করছেন? এখন বর্তমানে স্যার এই যে করোনার সময় আমাদের ধরেন এখন তো স্কুল কলেজ বন্ধ। হ্যাঁ আমার বাবার গরুর পালন করে 2-3টা করে, সেই জায়গায় হ্যাঁ আমি এবার শেডটা বাড়াইছি। এবার 10 সজ্জার একটা আমি গোল তৈরি করেছি, সেখানে গরু পালন করব নিয়ত করছি ইনশাল্লাহ এই উদ্যোক্তা থেকে। আমি অলরেডি আমার এই প্রসেসিং হয়ে গেছে, আমার ঘরটা তৈরি করা হয়ে গেছে, গরু আছে 4টে, আরো 4টে ইনশাল্লাহ বাড়াবো নিয়ত আছে। আপনাদের সাহায্য সহযোগিতা এবং ট্রেনিং এর মাধ্যমে আমি আমার এই ফার্মটাকে এগিয়ে নেব। তো ইতিমধ্যে অনেক স্যারের সাথে আমার কথা হয়েছে। আর এর সাথে আমাদের চুয়াডাঙ্গা জেলায় ব্ল্যাক বেঙ্গল ছাগল বিখ্যাত। হুম ব্ল্যাক জি বেঙ্গল জি ছাগলের বলেন। আমি 15টা নিয়ে শুরু করব প্রথম আমার খামার। এই প্রজেক্ট আমি প্রাণী সম্পদ অধিদপ্তরের আমাদের স্যার একদিন ক্লাস নিয়েছেন, তিনি বিভিন্ন সহযোগিতার কথা বলেছেন। এই যে আমাদের মুজিব বর্ষ উপলক্ষে আমাদের জেলা প্রশাসক তিনি আমাদের যত বড় ফার্মই করুক না কেন তাতে মাছা ফ্রি দেবে, ওনারা সরকারের উদ্যোগে ওই মাছাটা তৈরি করে দেবে। আর আমার ঘরটাও আছে, আমার এখন ব্ল্যাক বেঙ্গল ছাগল মোট 5টি আছে, আমি সেই জায়গায় আরো 10টা বাড়িয়ে আমার এই প্রজেক্টটা, এই 2টা প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে আছি স্যার। ফ্যান্টাস্টিক। মাচা মানে স্ল্যাটটা ওরা দিবে? জি জি, এরা এটা সরকারি পক্ষ থেকে ওরা দিবে এবং ওষুধও দিবে, 1 বছরের যত যাবতীয় ওষুধ আপনার হচ্ছে সবকিছু ওরা ট্রিটমেন্ট করবে এসে এসে। ওয়াও ফ্যান্টাস্টিক। আর কতগুলি ছাগল আপনি ম্যাক্সিমাম নিতে পারবেন? আমি হচ্ছে 15টা ছাগল নিয়ে শুরু করব প্রথমে। আর আপনি চাইলে কি আরো বেশিও আপনি বেশিও নিতে পারেন চাইলে। জি, আমার ইচ্ছা, আমি যদি মনে করেন 100 সজ্জার একটা মানে একটা 100 পিস ছাগল নিয়ে শুরু করব, এমন অ্যাবিলিটি করলেও আমার উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমার মাছা ফ্রি থাকবে। মাছাটা কমসে কম 3 ফিট হাইট উঁচু হবে এবং সেটা যে নিম্নরূপ, আপনি যদি মনে করেন লোহার নেব, লোহা যদি লোহা, যদি বাঁশ কাঠ যেটা নেবেন সেটাই দিবে আমাদের। আমি প্লাস্টিকটা নিতে চাই, প্লাস্টিকটা দিবে? প্লাস্টিক আপনার যদি আসলে এটা যদি কমফোর্টেবল হয়, ওরা এসে যদি দেখে তাহলে ওদের মতো। ওই যে কাঠ এবং ওই যে বাঁশ ওইগুলো কেন চেনে জানেন? কারণ ওইগুলো হাই স্পিড হাই প্রেশার এয়ার হোস দিয়ে যখন আপনি ধুবেন ওয়াশ করবেন, ওই মানে আপনি ফিসিসের পার্টিকেলস রয়ে যায়, কাঠের মধ্যে আটকে থাকে। তো এগুলি প্রতিদিন আবার ভিজে আবার পরিষ্কারও হয় না, তো দেন এখানে আবার অল কাইন্ডস অফ ব্যাকটেরিয়াস ফর্ম করে। তো এই জন্য বেস্ট থিং হলো প্লাস্টিকের স্ল্যাট। প্লাস্টিকের স্ল্যাটের মধ্যে ওই ময়লাটা টিকে থাকে না, অল কাইন্ডস অফ হোসিং করলেই ইট গোজ অ্যাওয়ে। তো মানে যদি সুযোগ যদি থাকে আই থিঙ্ক দ্যাট প্লাস্টিকের স্ল্যাটটা চয়েস করবে। আর ওখানে তো শুনেছিলাম কয়েকদিনের মধ্যে যে 500 জন মানুষকে ট্রেন করবে ওই গারলের উপরে। গারল ওই এটার ব্যাপারে কি জানেন আপনি কিছু? চুয়াডাঙ্গাইতেই হচ্ছে। জি স্যার। গারলের কথা শুনেছেন কখনো? জি স্যার, আমাদের কি গাড়লও পালন করা হয়। আমাদের গ্রামে আছে একজনের মেম্বার, তার অনেকগুলা গাড়ল আছে, কমসে কম আপনার 80 পিস, তার 2টা রাখাল খালি রেখে বেড়ায়। আর আমাদের এখানে বাংলাদেশ কেরুয়ান কোম্পানি লিমিটেড, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিল, সুগার মিল, এদের প্রচুর আয়তনের মাঠ আছে। এই মাঠগুলা এক সিজন আখ চাষ হয় আর এক সিজন প্রায় পড়ে থাকে। ওই আমাদের এদিকে হিউজ কেয়ার কোম্পানির জমি আছে, ওইগুলা পড়ে থাকে আর ওতে ঘাস জন্মায়। ওখানে ওরা যে সারাদিন সকালে নিয়ে যায়, সন্ধ্যাবেলা নিয়ে আসে, আবার রেখে বাসস্থানে আবার সকালে নিয়ে যায়, সন্ধ্যাবেলা আসে। এই জন্য এদের ঘাসের যোগান দেওয়া খুবই সহজ। আর এরা কি মানে এরা কি ওই যে ভেড়ার মতো, না এরা বড় হয় কিরকম, ওই গ্রোথ কিরকম? এরা অনেক মাঝারি সাইজ বড় হয়। এরা বাচ্চা দেয় হচ্ছে আপনার বছরে 3 বার না 4 বার। হ্যালো জি স্যার। স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ বললাম যে ওদের ওই এরা মানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতোই বড় হয়, না এরা মানে ভেড়া বা দুম্বার মতো হয়? জি না, ভেড়া তো ভেড়াই, মাঝারি সাইজ। আর গারুলগুলি কি সাইজ হয়? গারলগুলি
বেশ বড় হয়, মাঝারি হয়, যেমন মনে করেন কিছু ক্রস হয়ে যায়। ক্রস? জি, ক্রস হয়ে যায় অনেকগুলা, যেমন ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে আমরা এখন ব্ল্যাক বেঙ্গল, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল হতে হলে তার কানগুলা ছোট ছোট হবে, ছাগলগুলা ছোট হবে, অর্থাৎ শিং ছোট, তার পা গুলা ছোট ছোট হবে। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য যে তার কান কোনো সময় বড় হবে না, আর ব্ল্যাক বেঙ্গল বছরে দুবার বাচ্চা দেয়। ফ্যান্টাস্টিক। সো হোয়াট অ্যাবাউট দ্যাট, ওদের যে ডিজিজ গুলো আছে সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে আপনাদের প্রাণী সম্পদ, বা আপনি নিশ্চয়ই এটার ব্যাপারে পড়াশোনা করে তো নিশ্চয়ই এটাতে আগাচ্ছেন? তো এরা যে এই যে ছাগলের যে খুরা রোগ হয়, মাউথ ডিজিজ হয়, সো এটাকে হোয়াট আর দ্য রেমিডিজ? তারপর এখন তো ওদের মানে ম্যাড কাউ ডিজিজ বা ম্যাড কাউ নামে আরেকটা ডিজিজ আছে, অ্যানথ্রাক্স আছে। তো এই সমস্ত জিনিস থেকে আপনি কিভাবে নিজেকে মুক্ত রাখবেন? স্যার, ওনারা হচ্ছে এখন সরকারি ভাবে আমাদের হচ্ছে যে আপনি যেগুলো রোগের নাম বললেন প্রায়গুলো টিকা এসছে, 6 মাসে একবার টিকা দিলে আর এই রোগের কোনো ঝুঁকি থাকবে না। ওরা নিজেরা এসে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যে ডাক্তারগুলো আছে, তারা আমরা যদি এইভাবে ফার্ম করি মুজিব বর্ষে উপলক্ষে, তাহলে তারা 6 মাসের ভিতরে অন্তত মানে ওই টিকাগুলো আমাদের ফ্রি দিবেন, মাত্র 2 টাকা। ছাগলের গুলা 3 টাকা লাগে আর গরুর গুলা 10 টাকা লাগে। যেমন খুরা রোগ সবচেয়ে আছে মারাত্মক রোগ গরুর, এবং ছাগলের বিভিন্ন রোগ হয়, যেমন কি যেন একটা রোগের কথা বললো, অনেকটা নেই আমার অবশ্য খেয়াল নেই, বললো আমরা এই রোগের জন্য টিকা দিয়ে যাব, সমস্যা নেই। জাস্ট 6 মাসের ভিতরে এই রোগের কোনো রকম সংক্রমণ করবে না। টিকা এখন চলে আসছে, বললো অল্প কিছু টাকা খরচ করলে এই টিকাগুলো আমরা দিয়ে যাব উপজেলা থেকে এসে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা কিন্তু যে চুয়াডাঙ্গা যারা ওই অঞ্চল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, জীবননগর, ইউনো, এই সমস্ত অঞ্চলের সাথে আমি অনেক ভালোভাবে পরিচিত, বিকজ আমার কোনো এক সময় ওই অঞ্চলে 10 বছর আমি অনেক কাইন্ড অফ বেশ পাওয়ারফুল ছিলাম। সবাই আমাকে দুলাভাই ডাকতো, বাট আমার কাজ ছিল শুধু রাস্তার দুই পাশে গাছ লাগানো, রাজবাড়ির থেকে মুজিবনগর পর্যন্ত শুধু গাছ লাগানো, মানুষকে ফ্রি টিন দেওয়া। আর ওই দলের ছেলেরা আবার বোকা বানায় ওরা গম নিছে আমার কাছ থেকে, আমি তখন জানতাম না, পরে আমি শুনছি ওরা নাকি 1000 টাকা করে পায় মানুষ, বাট আমি হাজার হাজার টন গম এনেছি ওদেরকে। আমি আমেরিকা থেকে এসে তখন আমার শাশুড়ি এমপি হয়ে গেছিল ওই পাশে, বুঝছো, প্রধানমন্ত্রী ওনাকে বানাইছেন ওই অঞ্চলের দেখাশোনা করার জন্য। তো ওইখানে তখন আওয়ামী লীগের কোনো নেতা ছিল না। তো 96 এর থেকে ওই যে আমার শ্বশুর ছিল কর্নেল জামিল, ওই যে বঙ্গবন্ধুকে বাঁচাতে গিয়ে যে মারা গেলেন, তো কর্নেল জামিল ছিলেন। তো কর্নেল জামিলের আবার ওয়াইফ ছিলেন হলো আমাদের মিসেস আঞ্জুমান জামিল এমপি, ওই কুষ্টিয়া 8 আসনের এমপি। কুমারখালী আছে না, হাসিমপুর কুমারখালীতে, ওই কুটিবাড়ির পাশে ওনার বাসা। ওনারও খুব বড় জমিদার বাড়ি ছিল। তো তখন ওইখানে ওনার যেহেতু ছেলে নাই, হঠাৎ করে ওনার কাছে আশেপাশে কেউ ছিল না। তো আমি এখানে আমেরিকা থেকে তখন কয়েকদিনের জন্য এসে আই ওয়াজ হেল্পিং হার। তো আমি ওখানে শুধুমাত্র একটা জিনিসে খুব মজা পেতাম। এখন তোমরা যত গাছপালা দেখবা, এই যে কুষ্টিয়াতে যাও, পুরা ঝিনাইদহ, জীবননগর, দামুহুদা, মেহেরপুর পর্যন্ত, এই সবগুলির মধ্যে কিন্তু আমার 30% মালিকানা আছে, বুঝছো। এখন আমি গেলে আমার নিশ্চয়ই আমার পা ভেঙে দিবে, আমি চাইও না। আমি চাই যে এগুলো থাকুক আগামী 500 বছর। গাছ তো তখনই জানি যে গাছ জীবনও পাবো না, গাছের জন্য দরকারও নাই। তো লাইক কাহিনী হলো যে মেক থিংস এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি এবং গ্রিন করা এবং সুন্দর করা। আমরা এই যে ওই অঞ্চলটা মনে করো, ওখানে আমি অনেক গেছি, তো আমি চুয়াডাঙ্গা এবং এই অঞ্চলগুলো চিনি, এবং ওখানে লোকজনকেও চিনি, এবং সব বড় বড় নেতা সব লোকদের চিনি। কিন্তু আমি যে জন্য খুশি কি জানো, সাম ক্রেজি রিজন, আমাদের দিস এন্টায়ার জীবননগর এবং চুয়াডাঙ্গার বেলটা, তোমাদের ওখানে ফ্রুট ভ্যারাইটি, মাটির কোয়ালিটি ইজ সো ফাইন, ইটস নট অ্যাসিডিক, ইটস পিএইচ লেভেল হলো মাত্র 6 থেকে 7 এর মাঝখানে, 5.5। তুমি যেটা খুশি ওটা লাগাতে পারো। তুমি কমলা লাগাইছো, দেখো ওখানে কমলা হচ্ছে, সাম্মাম হচ্ছে, ওখানে অল সোর্টস অফ আম হইতেছে, অল সোর্টস অফ ডিফারেন্ট ফ্রুটস এন্ড ভেজিটেবল হচ্ছে, যেটা অন্য জায়গায় হচ্ছে না। ওখানকার মানুষরাও কিন্তু অন্যরকম, দে জাস্ট ডুইং ফ্যান্টাস্টিক, বুঝছো। তো এই সয়েল কন্ডিশনটা কিন্তু স্পেশাল কারণে হয়েছে, বুঝছো। যেরকম তুমি শুনতেছো আমার কথা, আমি তোমার বন্ধ হয়েছিলাম। তো যেটা বলছি,
আমাদের যেরকম নর্দার্ন পার্ট ওই পাশে যেরকম দিনাজপুর পঞ্চগড় ওই সাইডটাতে কিন্তু ফ্রুট বাস্কেট হিসেবে কনসিডার করা হয়, কিন্তু সাম রিজন আমাদের জিওগ্রাফিল বা সয়েল মানে সয়েল মিক্সিং এর মধ্যে এই তোমার চুয়াডাঙ্গা এই সমস্ত জায়গাও পড়ে গেছে, যার কারণে দেখো তোমার সিপির মতো থাইল্যান্ডের সবচেয়ে এত বড় অপারেশন, তুমি দেখো এই যে তোমাদের চুয়াডাঙ্গার পাশেই ওদের কোথাও যদি হিউজ একটা ফিড মিল বানাচ্ছে সিপি, মানে ওখানে প্রায় 5-10 হাজার টন সয়াবিন আর ভুট্টা ওরা ওখান থেকে কালেকশন করছে। উদ্দেশ্য কি? ওইখানে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ইয়ালো টু কর্ন হয়, তোমার ওখানে যেটা লাগাবে ওইটাই হইতেছে, মাছ গরু ছাগল এভরিথিং। সো বলার উদ্দেশ্য হলো জাস্ট বি ফোকাসড অন দ্য এগ্রিকালচারাল পার্ট ওভার দেয়ার। আর আমি তোমাকে অনেক প্রশ্ন করেছি বিকজ আমরাও কিন্তু কাউ জেনেটিক্স মানে ডর্ফ ভ্যারাইটিস খাসি অস্ট্রেলিয়া থেকে আমেরিকা থেকে, আমি নিজে আমেরিকা থাকি কিন্তু আজকে 42 বছর হয়ে গেছে, অনেক ছোটবেলা আমাদের ফ্যামিলি চলে গেছে ওখানে 1971। আমার কাজও কিন্তু এই সব তোমার aquaculture লাইফ স্টক নিয়ে কাজ করি আমরা উই আর দ্য গ্র্যান্ড প্যারেন্ট ফার্ম চিকেন ফার্ম সিন্স 2001। তো দাদা দাদির মুরগির খামার, তো ওইটা আরেকটা সাবজেক্ট। তো আমার যেটা বলার উদ্দেশ্য হলো যে আজকে তোমাদেরকে আমি আসলে যে সমস্ত পড়াশোনা যেগুলো দেওয়ার কথা, আমাদের সময় আছে মাত্র 2 ঘন্টা, বুঝছো? তো আলোচনা করলে তো সারাদিন আমরা কথা বলতে পারবো। সো এই জন্যই কারো যদি কোনো পার্টিকুলার কোনো প্রশ্ন থাকে দেন দে ক্যান সে, আদারওয়াইজ আমরা এই যে আমাদের অনেকখানি জিনিসপত্র কভার করতে হবে। আমি মানে এখানে অনেক ইনফরমেশন আছে, অলমোস্ট লাইক এটা মানে তোমাদের পড়ার জন্য। আমরা শুধু এখানে বসে বসে পড়ে তোমাকে জানা দিতে পারবো, কতখানি উপকার হবে আই ডোন্ট নো, বিকজ তুমি যখন when you are a successful business you are already established and everything ready, তখন তোমার এই মানে অফকোর্স এই অবশ্য যেরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্যবসা করতে হলে লাগে, যেরকম টিন সার্টিফিকেট, তারপরে ভ্যাটের নিবন্ধন করা, তারপরে তোমার আয়কর আমদানি রপ্তানি শুল্ক বা ভ্যাট এগুলোর ব্যাপারে। তো আমার মনে হয় আমরা আর মনে করি যে 10 মিনিটসের মতো খালি মানুষের সাথে কথা বলবো and then we will get into our material subject. At least যেটা নিয়ম বা কিভাবে কোনটা করতে হয় এটা তোমাদেরকে জানাই দিতে হবে, বুঝছো? যদি প্রয়োজন হয় মনে করো যে এই যে একটা জিনিস বলবো, যেরকম মডিউল 6.2 আজকে যেটা নিয়ে আমরা কথা বলছি, এটার মধ্যে আজকে যে সমস্ত খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং কথা বলা আছে, সেটা হলো স্থানীয় যৌথ ও বিদেশি লাইসেন্স, পারমিট, ছাড়পত্র, ট্রেড লাইসেন্সের ব্যাপারে দে আর টকিং অ্যাবাউট। ইট ইজ এ লোকাল ইন্টারন্যাশনাল, মানে আজকে আলোচিত বিষয়সমূহ কি থাকার কথা, যেরকম মনে করো লাইসেন্স কি, কেন প্রয়োজন, দেশি বিদেশি লাইসেন্স কোনগুলো, ছাড়পত্র কি, ছাড়পত্র কেন প্রয়োজন, ব্যবসার জন্য ছাড়পত্র কোনগুলা, ট্রেড লাইসেন্স কি, ট্রেড লাইসেন্স কেন প্রয়োজন, ট্রেড লাইসেন্স করার প্রক্রিয়া কি, কোথায় করতে হবে, প্রয়োজনীয় কিছু লাইসেন্স করার প্রক্রিয়া, প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া। These are important stuff. যদি when you are a big enough business তখন তোমাকে এই জিনিসগুলো জানতে হবে বা আনতে হবে, বা you need to know। বা যারা তোমরা অলরেডি বিজনেসের মধ্যে আছো তারাও মানে এগুলোর সম্বন্ধে জানা প্রয়োজন, কারণ যে কোনো বিজনেসই আলটিমেটলি এটা তো বড় হতে হবে, আদারওয়াইজ তাহলে এন্টারপ্রেনারের লাভ কি? এন্টারপ্রেনারের শব্দ হলো আকাশ ছোঁয়া, মানে কিভাবে আকাশ ধরা যায়, বুঝছো? Not like Pharaoh or Karun, I'm talking about in a real sense that আমাদের চেষ্টা এবং হার্ড ওয়ার্ক আমরা কিভাবে নিজেকে আরো উন্নতি করতে পারি, আমাদের পরিবেশ এবং আশেপাশে মানুষের জন্য করতে পারি সেগুলো। এন্ড মানে বুঝছো, মানে এমন সব ইম্পর্টেন্ট সমস্ত ইনফরমেশন তোমাদেরকে, যেরকম মনে করো আয়কর ও টিআইএন এর প্রয়োজনীয়তা, আমি আবার এটাতে ফেরত আসবো, বাট আমি জাস্ট একটা বলছি আর কি যে কেন, মানে কোনো বাণিজ্যিক ব্যাংক বা লিজিং কোম্পানি কর্তৃক কোনো ব্যক্তিকে 5 লক্ষ টাকার অধিক ঋণ বরাদ্দ দানকালে কি কি দরকার হয়, কোথায় দরকার হয়, ট্যাক্স কেন দরকার হবে, মানে কোথাও তুমি লোন নিবা তোমার এটা দরকার, ক্রেডিট কার্ড নিবা দরকার, তারপরে কোনো এনি কাইন্ড অফ ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, তারপরে তোমার ম্যানেজমেন্ট, লয়ার, তুমি যাই করো না কেন তোমার এই টিআইএন নাম্বার লাগবেই এবং এই ভ্যাট রেজিস্ট্রেশন লাগবেই, বিকজ বেসড অন দিস সরকার তোমার কাছ থেকে ট্যাক্স দেয়। সো উইল কাম ব্যাক টু ইট এগেন নাও।
10 more minutes. সবাই কারো কারো কোনো প্রশ্ন যদি থাকে, come back and tell us. মির্জাউল ইসলাম। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি কেমন আছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে নায়কের মতো ভাই। আপনি কি করেন, কোথায় থাকেন আমাদেরকে বলেন। দুষ্টামি করলাম, মাইন্ড করেন না। Where are you? আপনার আনমিউট হয়ে গেছেন, আপনাকে আনমিউট করেন। হ্যালো তানভীর, ওই ভদ্রলোক তো আনমিউট হয়ে গেছে। ওকে, লেটস ডু ইট। স্যার কে কথা বলছেন? আচ্ছা, আমাদের এখানে কোনো ম্যাডাম নাই, মানে কেউ মহিলা পার্টিসিপেন্ট নাই? স্যার পার্টিসিপেন্ট আছে, কিন্তু মনে হয় আজকে জয়েন্ট করিনি উনি। স্যার ওরাও এখনো কিন্তু মানে সমানভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আমরা কিন্তু কোনো কাউকে ইয়ে করতে চাই না, মানে ডিপ্রাইভ করতে চাই না। ইফ দে হ্যাভ এনি কোয়েশ্চেনস অর দে হ্যাভ এনিথিং, প্লিজ আস্ক। আপনারা প্লিজ দয়া করে জিজ্ঞেস করবেন বা আমাদেরকে এনলাইট করেন। আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, আমরা আজকে এখানে আপনাদের অঞ্চলের মধ্যে অনেকগুলি ইন্টারেস্টিং জিনিস আছে। আমরা যদি আজকে নিজের পার্সোনাল যদি চয়েস থাকতো, তাহলে আমি ওইগুলি নিয়ে কথা বলতাম। লাইক ওইখানে যে সমস্ত ফ্রুট গার্ডেন যেগুলো হচ্ছে, যে সমস্ত ফলের বাগানগুলি তৈরি হচ্ছে, ওইগুলির কি অবস্থা, বা ওইখানে যে আপনারা সাম্মাম বা যে ক্যান্টালপ চাষ করতেছেন, এগুলি কি হচ্ছে, বা এই যে প্রাণী জগৎ নিয়ে আলোচনা, বা ওইখানে নতুন নতুন যে সমস্ত লাইভস্টকের ডিপার্টমেন্টের যে সমস্ত কাজ হচ্ছে ওইগুলি। এখন সেটা তো আর করা, আই গেস আমাদের সময় কম। আমাদেরকে আজকে অল অ্যাবাউট লাইসেন্সিং সম্বন্ধে আপনাদেরকে আজকে জানাতে হবে, বুঝছেন? আমার কিসমত খারাপ, হয়তো আরেকটা নেক্সট টাইম উইল গেট এ চান্স, তাহলে আমরা আবার ডিসকাস করব। তো আপাতত তাহলে আমরা এখন সবাই সময়টাকে কাজে লাগাই, ইউনো, দেন আদারওয়াইজ উই গেট ইনটু আওয়ার পড়াশোনা। ইউনো, টু মি কাইন্ড অফ বোরিং, বাট ইনফরমেশন ইজ ইনফরমেশন, ওটা তোমাকে দিতেই হবে। কই কেউ আছে নাকি? শাহজালাল, রায়হান, মাহবুব আলম, কেউ যে কোনো একজন জলদি, 5 মিনিট, তারপরে কিন্তু টাইম শেষ এটার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার রায়হান। এই রায়হান, হাউ আর ইউ? কি অবস্থা? হ্যালো স্যার বলেন। রায়হান। কথা শুনছেন? রায়ান, আপনি মিউট হয়ে গেছেন, আপনি আনমিউট করে কথা বলেন। আমি মিউট হয়ে গেছি? না না স্যার, ওই রায়হান কথা বলছিল, উনি ডিসকানেক্ট হয়ে গেছে। আহা, আমি আছি আরাফাত। alright. একজন একজন করে কথা বলেন। যখন কথা বলছিলেন না, কেউই কথা বলছিলেন না, আবার একবারেই 3 জন শুরু করছেন। একজন একজন করে কথা বলেন, স্যারের সাথে একজন একজন করে কথা বলেন। আমি আছি আরাফাত। জি আরাফাত সাহেব বলেন, where are you? হ্যাঁ, আপনার সাথে কথা বলে সোফার আই ফিল ভেরি প্রাউড দ্যাট ইউ আর আওয়ার দুলা ভাই। আপনি আমাদের খুব ভালো লাগলো, আপনার আন্তরিকতা আমাদের খুবই ভালো লেগেছে। এখনো পর্যন্ত আপনার কথা শুনলাম, সাধারণত এরকম লেভেলের মানুষ সাধারণত এত আন্তরিক হন না, যেখানে এই কারণে আমিও আপনাকে দুলা ভাই বলছি। থ্যাংক ইউ। যে আপনাকে দুলা ভাই বলেই ডাকছি, সমস্যা নেই তো আপনার? না ভালো না, লাগছে। নট এট অল, কোনো অসুবিধা নাই। আমাকে আগে তো সবাই দুলাভাই ডাকতো, হ্যাঁ। মানে কুষ্টিয়া আপনি কবে তোমাদের আসছেন? সব চুয়াডাঙ্গা বড় ভাইরা, যত বড় বড় নেতা আছে সবাই কিন্তু আমাকে চিনে। তো কবে আসবেন আপনার গাছপালা গুলো দেখতে? আমি তো যাবো, আমি কুটিবাড়িতে যাবো, এর মাঝখানেই আমি যাই দেখবো গাছগুলো। আসলে অনেক বছর যাই না। স্যার, গাছ আপনি না আসলে তো আপনার গাছগুলো বড় হবে না। আপনার সাথে তো গাছের সাথে তো একটা না, সম্পর্ক এতদিন রয়েছে। অনেক বড় হয়ে গেছে। তোমাদের এলাকায় যাবো, দেখি সেলুন ভাইকে বলবো, উনি এখনো কি, উনি কি কারেন্ট এমপি? জি, উনি কারেন্ট এমপি। আচ্ছা, ওনার ভাইগনা টাইগনারা ওরা সবাই ঠিক আছে? সবাই ওরা তো সবাই ঠিক আছে। আর তাছাড়া তো আমি রাজনীতির সাথে ইনভলভ না, ওনাদেরকে ওই ওনার সম্পর্কেই পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখি, লোকাল আঞ্চলিক বিভিন্ন প্রোগ্রাম এইগুলো। তো এই কারণে ওই আমিও কোনো লিসেন প্লিজ, আমি তো আরো প্রথমত আই এম নট এট অল রাজনৈতিক। আমি এগুলোকে সুবিধাবাদী পাবলিক এন্টারপ্রেনিউর, ব্যবসায়ী। আমরা নট এ জুইশ গাই, বাট কাইন্ড অফ লাইক দ্যাট, বুঝছো? যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, যদি $1 পাওয়া যায়, এই কাহিনীর মানুষ আমরা, বুঝছো তো?
তা আমাদের চেষ্টা হলো ভাই, তুমি যেই ধর্ম যেই বর্ণ যাই হও না কেন, ক্যাশ নিয়ে আসো, উই আর ওকে, বুঝছো তো? এবং সৎভাবে, নো নাথিং, কোনো অনেস্ট কোনো ইনকাম না, সামথিং ডাইরেক্ট এন্ড রিলেটেড। আর তোমাদের ওইখানে তো যে অপরচুনিটিস আছে, আমার একটা কুমিল্লা ফার্ম আছে, বুঝছো তো? ওইখানে 1,35,000 মুরগির বাচ্চা তৈরি হয় 3 সপ্তাহ পর পর। তো আমি এখন এই লাইফ স্টকে ছোট বাচ্চার মধ্যে, আগে তো সারা মানে উই ডিড মানে মুরগির ওয়ার্ল্ড এর অন্য জিনিস, আমরা উপর থেকে কাজ করি, বুঝছো? তোমাদের খালি এইটুকু বলি, তাহলে তোমরা বুঝতে পারবো। আমাদের কাস্টমার হলো কাজী, আফতাব, ব্র্যাক, প্রশিকা, প্যারাগন, সিপি, বাংলাদেশের যত হ্যাচারি ওনার আছে, দে আর আওয়ার কাস্টমার। 2001 থেকে নিয়ে 2009 পর্যন্ত আমাদের কাছ থেকে প্যারেন্ট স্টক কিনছে, বুঝছো? তো আমরা 2009 থেকে আবার রিনিউয়েবল এনার্জি মানে পাওয়ার জেনারেশনে ঢুকে গেছি। তো যার কারণে ওই সেক্টরটা আবার অন্য মানুষের উপর দিয়ে দিছি। এখনো আমার কুষ্টিয়াতে কুমারখালীতে একটা বড় ফার্ম করার জন্য জায়গা টাকা বাউন্ডারি দিয়ে রাখছি। ইচ্ছা হলো এখানে গারল আর ছাগল করব। আর ওই যে কিন্তু ওই কুটিবাড়ির পাশেই, বুঝছো, এটা বলে মাঝগ্রাম বলে। তো একদম ফ্যান্টাস্টিক জায়গা, কিন্তু ভালো ছেলে নাই, লোকজন নাই, মানে কাকে দিয়ে কখন কোথায় কি করবো, এই জন্য করা হয়নি। তো আইডিয়া হলো এই যে গারল এবং ছাগল কমার্শিয়াল স্কেলে করতে গেলে একটু 200-250 পিস না নিয়ে শুরু করলে তুমি ঠিক মতো সাইজ হয় না, কারণ লোকজন লাগে, এটা সবকিছুর ওভারহেড আছে, সাইকেল আছে। তো এই জন্যই আমি ওই ভাবছিলাম যে সেলুল ভাইয়ের বাসায় গিয়ে ইয়েতে যাবো কালেকশন, কারণ তোমাদের অঞ্চলেই সাম ক্রেজি রিজন এই যে লম্বা লম্বা তোতাপুরি ছাগল বলো, গারল বলো, দুম্বা বলো, উট বলো, সব ওদিক দিয়ে আসে। তোমাদের দিকে বর্ডার তো আছে একটা বোধ, ইন্ডিয়ান বর্ডার বা সামথিং, না? জি জি ওই পাশে আদারওয়াইজ এত অদ্ভুত অদ্ভুত অ্যানিমাল ওই পাশ থেকে আসে কেমনে, বা কোথা থেকে ক্রস করে? যা হোক, আসে যেহেতু ইট ইজ এন অপরচুনিটি ফর ইউ, যেহেতু একটা সুযোগ আছে। তোমাকে মানুষ তো ইম্পোর্ট করে বিদেশ থেকে আনতে হয় কত রকমের কষ্ট করে, অথচ তোমাদের ওখানে আল্লাহ কিভাবে জানি হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠলা, দেখলা বাসার সামনে হাজির। এরকম জিনি এবং জাদু আর কোথাও নাই। তো এই জন্য আই থিঙ্ক দিস ইজ ফ্যান্টাস্টিক, এই জিনিসগুলো রিসোর্স হিসেবে নেওয়া এবং এটাকে প্রপার ব্যবহার করা, সো দ্যাট উড বি দ্য ফ্যান্টাস্টিক আইডিয়া। তো আমার তোমাদের ওখানে 2 জন ভদ্রলোক আছে, ইউটিউবার্স, খুব ভালো কাজ করছে। একজন হলো ওই চুয়াডাঙ্গার কৃষি এক্সটেনশনে কাজ করে, তালহা। ওই ছেলেটা সবসময় খালি ভিডিও করে, কিন্তু ওকে তুমি খুঁজে যদি অ্যাকচুয়াল কাজের জন্য খুঁজো ঠিক মতো পাবে না, বুঝছো? তো আমি ওকে হেভি বকা দেওয়ার জন্য ঘুরতেছি কয়েকদিন ধরে। তুমি সুন্দর সুন্দর ভিডিও বানাও, কিন্তু ইনফরমেশন চাইলে তোমার কোনো খবর নাই, এটা কেমন কথা? মানে মানুষের গাছপালা দেখাও, কিন্তু এটা আরেকজনে কিভাবে করবে সেটাও তো শেখাইতে হবে। সিডটা কোথায় পাওয়া যাবে, ফার্মটা মানে কতদিনের, কিভাবে প্রসেসটা হয়। তুমি যদি একজনকে শিখাও, দেন টিচ হিম দ্য হোল থিং। যে এই যে সবাই বলে যে এখানে চুয়াডাঙ্গায় সাম্মাম হচ্ছে, তো ঠিক আছে, সাম্মামের বীজ কোথায় পাওয়া যায়, আরেকজন চাষি কিভাবে করবে, বা এটা কোথায় পাওয়া যাচ্ছে, এটা খুঁজে দাও, অ্যাভিনিউ খুলো, বা তোমরা ওখানে বীজের ব্যবস্থা করো। তো তবে ওনারা অ্যাটলিস্ট একটা উপকার করছে মানুষকে, যে মানুষকে জানাই দিচ্ছে যে এই সমস্ত জায়গায় এই ধরনের জিনিসপত্র হচ্ছে। সো এতে করে অনেকেই আরো উদ্বুদ্ধ হবে, অনেকেই সামনের দিকে আগে আসবে। স্যার রায়হান বলছিলাম স্যার, আমি মাঝে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। অলরাইট রায়হান, কিছু বলতে জি চাচ্ছেন? স্যার, স্যার আপনি আমাকে কথা বলার জন্য বলছিলেন, আমি ওই সময় আবার ডিসকানেক্ট হয়ে গেছি, আমি তো আবার লাইনে আসছি স্যার। আর একটা গল্প ছিল স্যার, আপনার গল্প চালান স্যার। স্যার আমি কিছু বলবো? যেহেতু আজকে আমাদের আজকে টাইমটা শর্ট, বুঝছো, এই জন্য আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি ডেকে কথা বলতে গেলে অনেক অসুবিধা, টাইম কনজিউমিং হয়ে যায়। 4 ঘন্টার ক্লাসে ওইটা ভালো, বাট যেহেতু আমাকে আজকে আবার মানে খুব ইম্পর্টেন্ট কিছু সাবজেক্ট ম্যাটার তোমাদেরকে দিতে হবে, এই জন্য আমি আই রাদার ক্লোজ আওয়ার ডিসকাশন পিরিয়ড তাড়াতাড়ি। তো যেটা বলতে চাচ্ছিলাম, ওই অঞ্চলের ওভারঅল সবার জন্য বলছি, চুয়াডাঙ্গা এই অঞ্চলটা এবং এই মানে ঝিনাইদহ, তোমাদের এই পাশ আশেপাশে বা বাগেরহাট, ওই পাশ তো আরেক কাহিনী। ওই যশোরের দিকে বাংলাদেশের যত রকমের হ্যাচারি আছে, যত রকমের ভালো ভালো মাছ উৎপাদন হচ্ছে, পোনা উৎপাদন হচ্ছে, অল ইন দেয়ার। তো ওইখানে স্পেশাল টাইপ অফ কিছু লোকজন নিশ্চয়ই আছে যারা চিন্তা করে। ফুলের মার্কেট দেখো, ফুলের বাজার, ফুলের সব ফার্ম ওখানে। সো দিস আর অল শিক্ষিত চাষি, এখানে এডুকেটেড বা ইনফর্ম ফার্মার্স, যেটা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন এই মুহূর্তে। কারণ ইনফর্ম ফার্মার না হলে তুমি তো সাস্টেন করতে পারবে না।
আর পৃথিবীতে তুমি যেখানে যাও খুঁজে দেখো গা, যত বড় লোক আছে সবাই ফার্মার। আমেরিকা তো এই যে ওহাইও, তারপরে যে আজকে দেখো কিভাবে মানে ইলেকশন কন্ট্রোল করছে, কারণটা কি? দিজ আর ফার্মার্স। এক একটা ফার্মার কাছে মানে যন্ত্রপাতি থাকে অলমোস্ট লাইক হোয়াট ইউ কল $5 to $6 million। তার মানে 50 কোটি টাকার যন্ত্রপাতি লাগে সে ফার্মিং করে। মানে জাস্ট ইমাজিন কর, 3-5 জন মানুষ 8 থেকে 10,000 একর জায়গা ওরা নিজেরাই কাল্টিভেট করছে থ্রু মেকানাইজড ওয়েতে, মেশিন সিস্টেম, সার। মানে দে হ্যাভ দ্য টেকনোলজি, দে হ্যাভ ডেভেলপড। তো আমরা যে খুব একটা পিছিয়ে আছি এরকম না, কিন্তু আমাদের বর্তমানে আমাদের যে প্রধানমন্ত্রী, মাই গড, সাচ এ ভিশনারি। উনার বাবা তো আলহামদুলিল্লাহ, উনার বাবার তুলনা দিদার তো আমরা ওনাকে ছোট করতে পারবো না। বঙ্গবন্ধু ইজ এ ডিফারেন্ট কেস। উনি তো উদ্বুদ্ধ করে জাতি বানায় আমাদেরকে বাঙালি বানাই দিচ্ছে পৃথিবীর মধ্যে, এবং শিকড় গাড়াই দিচ্ছে। সো ওইটার অ্যাপ্রিসিয়েশন করে সারা জীবনে শেষ করতে পারবো না। তোমাদের খালি একটা সিম্পল উদাহরণ দিই। 1969 সালে যখন আমাদের বড় ভাইরা পড়াশোনা করার জন্য আমেরিকা গেছে, 10 জন মানুষের মধ্যে 9 জন গেছে করাচি থেকে, লাহোর থেকে। একজন খালি তাও আবার কম্পিটিশন করে বাংলাদেশ থেকে চান্স পেয়ে গেছিল। আমার নিজের ফ্যামিলির কথা বলতেছি। মানে জাস্ট চিন্তা করে দেখো, ওইখান থেকে 10 জনের মধ্যে 9 জনই ওদের ওখান থেকে, আমাদের এখান থেকে একজন। এই যে মানে আর সেইখান থেকে আজকে দেখো আমরা আমাদের মতো কত হাজার হাজার বাঙালি ছেলেরা যেখানে গেছে ওয়ার্ল্ডে সব জায়গায় নাম্বার 1 হয়েছে, ওদের বাচ্চারা নাম্বার 1 হচ্ছে। আজকে মার্কেটে দেখো, ইঞ্জিনিয়ারিং দেখো। আমার নিজের ভাগ্নি চিন্তা করো, টেসলার, ওই যে যেগুলো তো মানে ইলন মাস্ক, ওর 22টা ইঞ্জিনিয়ারের মধ্যে একটা ইঞ্জিনিয়ার। অ্যাডোবে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য, এই যে যত ফটোশপ, যত কম্পিউটারের যত ছবি টবি আমরা যে এখন দেখছি, আমরা একজন আরেকজনকে দেখতেছি, এটাও কিন্তু অ্যাডোবে টেকনোলজি, বুঝছো? এই অ্যাডোবের মতো কোম্পানি আমার ভাগ্নি চালাইতেছে, বুঝছো? স্যান ডিয়েগো তো বড় হয়েছে লেজার টেকনোলজিতে পিএইচডি করা। মানে জাস্ট ইমাজিন করো। আমার আরেক ভাস্তি গ্রাজুয়েট হয়ে $6,000 বেতন পায়, ব্যাংক এনওয়াইবি মেলন নিউ ইয়র্কে ভাইস প্রেসিডেন্ট। যত জায়গায় যাচ্ছে সব কর্পোরেট স্ট্রাকচার, প্লেনে, জেট প্লেনে ফ্লাই করে কাজ করে। আর আমরা যখন আমেরিকা গেছি, কাজ করতে করতে হাতে কর পড়ে গেছে, এত কষ্ট। তারপরে যদি $1,500-2,000 বানায় স্কুলের টাকা দিতে হইতো, পড়াশোনার টাকা দিতে হইতো, কত কষ্ট করে দিছি। মানে বলার উদ্দেশ্য এগুলো কেন বলতেছি জানো? আমাদের এই বঙ্গবন্ধুর কারণেই কিন্তু আজকে আমরা এই পজিশনে আসতে পারছি। আজকে যে আমরা বিদেশে বাঙালি হিসেবে যাই, এই যে আমরা কে একটা পাসপোর্ট যে ফালাই, বা এই যে আমি বাঙালি, আই এম নট এ সামবডিজ সাবঅর্ডিনেট, এই জিনিসটার জন্য বঙ্গবন্ধু ঋণী। আর এই আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নটাকে চারিদিকে ছড়াই দেওয়ার জন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ঋণী। সত্যি, মহিলা চাইলে তো পয়সা বানায় অনেক জায়গায় চলে যেতে পারতো, জানো? এবার লট অফ আমাদের আগের অনেক রাজনৈতিক নেতারা, অনেকেই, বা বিভিন্ন দেশে আমরা দেখি অ্যাজ এক্সাম্পল, পিপল ডু দ্যাট। কই উনার তো, উনি এ ধরনের কোন সিচুয়েশন এখন উনি তৈরি করেনি, বরঞ্চ যারা উনার আশেপাশে আছে তাদেরকে টাইট দিয়ে মানে জান খারাপ করে দিচ্ছে, যে কেউ নড়াচড়া করতে পারবে না, অ্যাটলিস্ট ব্যবসা করার সুযোগ নাই, কারণ উনি এত স্ট্রিক্ট। তো বলার উদ্দেশ্য হলো যে উনার এই ভিশন গুলো যদি হয়, সত্যি বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে, জানো? এবং ইট উইল হ্যাপেন, এন্ড আই এম শিওর ইট উইল হ্যাপেন। তো ওই অঞ্চলটায় প্লিজ স্টে ফোকাস অন ফ্রুট, ভেজিটেবলস, এই যে লাইভ স্টক, যাই আপনারা করছেন, আপনারা একটা খনির মধ্যে আছেন যেখান থেকে অল সোর্স অফ বেনিফিট ইউ ক্যান রেইজ এন্ড গেট আউট। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখন শুরু করি আমাদের আজকের নেক্সট। আমরা কি 5 মিনিটের একটা ব্রেক নিবা নাকি তানভীর? আপনার ইচ্ছা স্যার, আপনি যদি ক্লান্ত হয়ে যান আপনি নিতে পারেন, আমরা ক্লান্ত হয়নি আপনার খাতে থেকে, আমাদের বলে খুবই কি ভালো লাগে। আমি ক্লান্ত, আমি গতকালকে জানো 5 ঘন্টা স্ট্রেট ক্লাস করছি। ক্লাস তো 3 ঘন্টার থাকে, আমি আর 2 ঘন্টা এমনি ক্লাস করছি, কারণ ওইখানে কালকে আমাদের ইয়ের বিষয় ছিল, গরম করে দাও, ইয়ের বিষয় ছিল রিসাইক্লিং এন্ড এনভায়রনমেন্ট, বুঝছো? তো সত্যি তো বাংলাদেশে মানে রিসাইক্লিং এর কোনো খবরই নাই। তো এই জন্য ওখানে কথা বলতে বলতে উই হ্যাড লট অফ টাইম স্পেন্ড। তো আজকে আমরা আমাদের এই যে ম্যাটেরিয়াল গুলো, যেগুলো ইনফরমেশন, যেগুলো কথা বলছি, আমরা খুব ডিটেলসে যাব না, মানে তবে তোমাদেরকে আমি ইনফরমেশন গুলো দিয়ে দিই, তারপর যদি উই হ্যাভ টাইম দেন উই উইল ডিসকাস। যেহেতু
চুয়াডাঙ্গা এন্ড কুষ্টিয়া ইন দিস রিজন, আমি নিজেও আমার নিজের প্রপার্টি আছে ওখানে, আমি নিজেও ইনভলভ, এবং ওই এরিয়াটা আমার খুবই পছন্দের জায়গা, বিকজ আই নো দ্য পটেনশিয়ালিটি ওখানে কি কি হইতে পারে, বুঝছো? তোমরা যদি আমাকে সাহায্য করতে পারো প্লিজ করো। আমি মার্কেটে আছি, 200 গারল কিনবো, 200 ছাগল কিনবো, বুঝছো? আর গাছপালা, ফ্রুটের বাগান করবো, ফলের বাগান, পার্সিমন, এশিয়ান পেয়ার। দুলাভাইয়ের কাজে সালারাই তো থাকবে, তো দুলাভাই স্টার্ট করুক, খেলা আছে তো, আমি তো একটা আছে স্যার। দুলাভাই যখন আজকে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, ওখানে তোমরা আমাকে ওই যে মানে ফলো আপ করো, কিপ ইন টাচ, বলো যে যেরকম মনে করো যে ওখানে একটা ভালো লোক ওই যে কমলা চাষ করতেছে, বলে কি চায়না কমলা, ওইটা অ্যাকচুয়ালি মিষ্টি কিনা বা ও কি নামে চালাচ্ছে, দেয়ার আর লট অফ ভালো মানে ফ্রুটস এর বাগান দিক দিয়ে কিন্তু চুয়াডাঙ্গা ফাটাফাটি কাজ করতেছে। স্যার আমি রায়হান বলছিলাম স্যার। বুঝছো? হ্যালো স্যার, রায়হান বলছিলাম। হ্যাঁ সরি রায়হান, বলো না, তুমি কিছু বলতে চাইছিলে। স্যার আমি অলরেডি স্যার আমার মালটা বাগান আছে এবং কমলা বাগানও আছে, এবং একটা কুলের বাগান আছে, বলসুন্দরী কুল, এবং স্যার আমার একটা নার্সারি আছে, যেটা আপনি বলছেন না যে আছে আমি ফলের বাগানের ফল কেমন মিষ্টি। তোমার কাছে কি কি নার্সারির মধ্যে কি কি বাগানে কি কি ধরনের জিনিস আছে? স্যার আমার কাছে আছে ড্রাগনের চারা পাবেন, কফি গাছ পাবেন, মানে কফির চারা, মানে এই চারাটা এখনো হয়নি আমার, হয়তো বা কিছুদিনের মধ্যে হয়ে যাবে, কারণ আমি নতুন নিয়ে এনেছি 20টা সংগ্রহ করে। আর কমলা চারা রয়েছে আপনার ওই যে দার্জিলিং কমলা, স্যার এটা চায়না থ্রি না, এটা দার্জিলিং কমলা রয়েছে আমার কাছে, যেটা মোটা আর কি, বড় ধরনের যে কমলা গুলা হয় ওই। ফল পাইছো এখন না গাছ লাগাইছো? স্যার ফল বলতে কি আমি ফল এখনো পাইনি, হয়তো বা কিছুদিনের মধ্যে ফল পাবো, কারণ আগামী এই কিছু কিছু গাছে দেখছি ফুল এসে গেছে। আর নার্সারি স্যার মোটামুটি বড় আকারের স্যার করার স্বপ্ন, যাই ছোট পর্যায়ে আছে এখন। তারপরে স্যার বল সুন্দরী একটা কুল আছে, ওই কুলের চারা আছে স্যার আমার কাছে, এবং পেয়ারার চারা। মানে ওই যে বাউকুল বলে ওটাকে? না স্যার বাউকুল না, এটা হচ্ছে বল সুন্দরী, এটা সেম একদম আপেল, ভিতরে আটি একদম মানে নাই বলতে চলে, ছোট্ট একটা আটি, একদম সেম আপেলের মতন, আপেল কোয়ালিটি স্যার, এটা একদম আপেল যেরকম এই ফুলটাও সেরকম। এটা অল্প পরিসরের কিছু কিছু মানুষের কাছে আছে বাংলাদেশে, তো এটা নতুন আর কি বাংলাদেশে, বেশি দিন এটার যাত্রা না স্যার। এই কুলের ছাড়াও আছে, যদি স্যার সম্ভব হয় আমাকে বলেন, আমি আপনাকে হেল্প করবো। আমরা নিজেরাই, আমি আমেরিকা থেকে চেরি, তারপরে এশিয়ান পেয়ার, পার্সিমন, আর নিউজিল্যান্ডের কিউই, বুঝছো? এই 4-5টা ভ্যারাইটি নিয়ে আমি নিজেই পঞ্চগড়ে আই ওয়ান্ট টু ওয়ার্ক। আমি অলরেডি মানে গ্রাফটেড চারা এনে মানে যাতে 1 বছর পরেই ফল পাইতে পারি, এই ধরনের সিচুয়েশন তৈরি করছি। আর যেহেতু পঞ্চগড়ে আমাদের চা বাগান আছে, ওইখানে ওইগুলোর পাশেও আমরা এই ফলের বাগানের উপরে কাজ করতেছি। তারপর তোমার ওখানে আরেকটা জিনিস, ওখানে আছে মোরিঙ্গা, তোমরা সাজনার চাষ করো। মোরিঙ্গার মানে পাতার থেকে শুরু করে শিকড় পর্যন্ত সবকিছু কাজের, মানে মোরিঙ্গা ওলিফেয়ারা, এটা বায়োলজিক্যাল নেম, কিন্তু জিনিসটা হলো সাজনা, বুঝছো? স্যার এটা চারা বা বীজ স্যার কোথায় পাওয়া যাবে, একটু যদি আমাকে হেল্প করতেন, আমি মোরিঙ্গার পারাবাড়ি পুরা মানে সাজনা গাছ আছে না, গাছ থেকে 3 ফিট মানে পুরাটা টুকরা করে ফেলবে, 3 ফুটি টুকরা, তারপরে ওটাকে গ্রাফটিং করে, ওটা থেকে আবার 1 বছর পরে ইউ উইল গেট দ্য ফুল ম্যাচিউরড ফ্রুটস। ও স্যার তোমার শোনো, এটা জাস্ট লাইক চায়ের মতো, তুমি যদি আজকে লাগাও 15 ডেজ এর মধ্যে তোমার জার্মিনেশন হয়ে যাবে। ফার্স্ট উইদিন 6 উইকস এর পর থেকে তুমি ইউ ক্যান স্টার্ট পিকিং। বছরে 9 কাটিং দিতে পারবা পাতা কালেকশনের জন্য। আর যদি সিড কালেকশন যদি হয়, পট কালেকশন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সো ইট ইজ দ্য ইন্ডাস্ট্রি। কিন্তু আমরাও এরকম ধরনের মানে অর্গানিক প্লান্টেশন করছি, কারণ এটা খুবই হাই ভ্যালু, এটার নিউট্রিসিটিক্যাল প্রপার্টিজ আর ভেরি হাই, যেটার মধ্যে মানে ঔষধি গুণ। তো এটার মার্কেট রেটও ভালো, জানো 150-200 টাকা করে মার্কেটের কারণ বাজার বিক্রি হয়। গ্রাউন্ড লেভেলে তোমাদের পাশে এখানে 70-80 টাকা 100 টাকা বিক্রি করতে পারবা। আর সর্বরোগের ঔষধ, জানো আজকে সময় নাই, নাহলে উই উড হ্যাভ টকড অ্যাবাউট ইট অনেক, জানো। তো তোমরা যেভাবে হোক, শোনো, আমি জানি না আমি কিভাবে তোমাদেরকে সবাইকে পাবো। আমি আশা করবো তানভীর, এই যে প্রত্যেকের একটা ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার যদি থাকে আমার কাছে পাঠিয়ে দিও, বা তোমরা আমার সাথে যোগাযোগ করো।
জি মানে আই এম ভেরি মাচ ফোকাসড ইন তোমাদের এরিয়াতে, এবং জি স্যার। চুয়াডাঙ্গাতে খুব তাড়াতাড়ি আসবো। মানে স্যার এই আসলে মানে আমাদেরকে একটু ইনফর্ম করেন স্যার, আমি আপনাকে যতদূর পারি গাছের চারা আমি হেল্প করব আপনাকে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে স্যার। আর ইনফ্যাক্ট ওমর আমি ফারুক, জানিও একজন একটা বড় বাগান করতে চায়, ওই জি ভদ্রলোক, ওর জায়গাও আছে। জি আমাকে বলতেছিল কয়দিন আগে যে চলেন যাই গিয়ে দেখে আসি। আমি বললাম ওরা আবার কুমারখালীতেই, জানো, জি আর ওখানে তো স্যার। আমার সবাই কাছে আমাদেরকে মালটার, চেনে, এভরিবডি নোজ, ওইটা জি তো স্যার আমি খুবই কুমারখালী চিনি, ট্রাস্টেবল আমি এরিয়া। গেছি স্যার। হুম। আমি কুমারখালী গেছি স্যার, আমার আঙ্কেলের বিয়ে হয়েছে স্যার ওখানে, সেই সুবাদে আমার যাওয়া পড়েছে আচ্ছা আচ্ছা কুমারখালীতে। আচ্ছা। বুঝছেন। আর স্যার বাড়ি ওয়ান জাতের মালটার চারা আছে আমার কাছে, বাড়ি ওয়ান, যে ওয়াও। মালটাটা বাংলাদেশের রেয়ার, মানে যেটা হচ্ছে সেটাই বাড়ি ওয়ান জাতের মালটা, যেটার পিছনে পয়সা কালার মতন মালটার পিছনে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আর ওই যে আর বরিশাল থেকে আসে যেটা খুব মিষ্টি হয়। জীবননগরের ওমর ফারুক ভাইয়ের কাছেও আমি গিয়েছিলাম, ওই যার চায়না থ্রি কমলা বাগান আর কি, ওনার কাছে অনেক কথা হয়েছে আমার। নিধিকুণ্ড গ্রাম ওনার, সে বাড়িতে আমি গিয়েছি এবং ওনার আচ্ছা, বাগানও ও আমি। অ্যাকচুয়ালি কি ওটা কি চায়না, ওই যে যেটা মানে ওই যে সিডলেস চায়না, মানে স্যার কমলা সিডলেস, মিষ্টি হয়? যে সিডলেস চায়না কমলা সেটা একেবারে না, যেটা চায়না থেকে আমরা ইনপুট করে আনি সেটার মতন না। এটা হচ্ছে মানে ওই যে আমাদের ইয়াকুব ভাই বললো না কুরাত জাতীয় ছাগল আছে, ঠিক ওই হ্যাঁ। চায়না এবং বাংলাদেশ, এটা কুরাস টাইপের, কিন্তু চায়না কমলার মতনই, কিন্তু এটার হুম। একটু মোটা আর কি, ও একটু মোটা স্যার। এই আর কি, মানে চায়না কমলাটা যতটা ছোট এবং খেতে অনেক স্বাদ, এটাও অনেক স্বাদ, কিন্তু একটু মোটা স্যার। আচ্ছা, এবার স্যার কিন্তু আমি হচ্ছে। জি স্যার আমি একটা বিষয়ে আগ্রহ জন্মেছে আমার, ওই যে বলেন। সজনা গাছের যেটা বলছেন, মোরিঙ্গা আর কি, সজনা সম্পর্কে যেটা হ্যাঁ। বলছেন, তো বলছি ওটা আমি জানি ওটা ক্যালসিয়াম থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে, ওর উপরে কোনো ক্যালসিয়াম উপাদান পৃথিবীতে কোনো উপাদান নেই যেটাকে একটা অলৌকিক ফুড ভ্যালুর মধ্যে রাখা যায়। কিন্তু আমার প্রশ্ন হলো যে সজনা গাছের সাথে এগুলোর সাথে ছোটবেলা থেকে আমি খুবই পরিচিত এবং এটা আমার খুবই অ্যাট্রাকশনের বিষয়, কিন্তু আমি এটা ইউটিউব থেকে দেখে আমি মানুষকে এর গুণাগুণ সম্পর্কে তুলে ধরেছিলাম এবং তার পুষ্টি ভ্যালু সম্পর্কে বলি, কিন্তু মানুষ বোকা বলে, কারণ হলো গ্রামের মানুষগুলো তো এগুলো বোঝে না, সহজে পাওয়া যায়। কিন্তু আপনার এই কথা আমি শুনেছি, যেমন আপনি বললেন আপনার চা বাগান আছে, সেখানে তো চায়ের পাতাটা একটা প্রসেসিং করে আপনার রাখার ক্যাপাবিলিটি আছে, একটা প্রিজার্ভেশন সম্পর্কে আপনার জ্ঞান আছে, কিন্তু আমাদের তো এই জ্ঞানটা নেই যে সজনের পাতাটা কিভাবে প্রিজার্ভ করব, কিভাবে সংরক্ষণ করব, কিভাবে প্যাকেটজাত করব। এখন আমি যখন এটা বাণিজ্যিক ভাবে চাষে যাব, তখন তো আমার ওটাকে সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ আগে জানতে হবে, তা না হলে তো আমি এখানে যেতে পারবো না। তাহলে এগুলোর কি প্রসেস আছে এবং প্রক্রিয়াকরণ গুলোর পদ্ধতিগুলো কি? এটা তো খুব সহজে ডাল লাগিয়ে দিলে হয়ে যায়, এটা তো কোনো বিষয় নাই। আবার আমি এটা শুনেছি যে একরকম বীজ পাওয়া যায়, এই বীজগুলো লাগালে পরেই অনেক বড় বড় ডাটা পাওয়া যায়, এগুলো কি সত্য? আর এটা গরুর খাদ্য হিসাবে যদি খাওয়ানো যায়, ওই গরু খুব কুইক মোটা হয় এবং হলো তার ফুড ভ্যালুটা বেশি থাকার কারণে, আমি এটাও শুনেছি, কিন্তু এগুলো একদম, কতটুকু সত্যতা আপনি আছে? আপনি আপনি যা যা শুনেছেন আর এই সবকিছু বাজার ভ্যালু 100% সত্যি। সত্য? বুঝছো? তাহলে আপনি এখন হ্যাঁ। আমার এই ফুড ভ্যালুটা কিভাবে সংরক্ষণ করা যাবে এবং কিভাবে মেনটেন করা যাবে, আমার পরিত্যক্ত প্রচুর জমি আছে, ঠিক আছে, এগুলো কিভাবে কি করা যাবে আপনি আমাকে ব্যক্তিগতভাবে, আমি তানভীর ভাইয়ের কাছে নাম্বারটা আপনার নিয়ে নেবো, আপনার সাথে আমি যোগাযোগ রাখতে চাই অলওয়েজ। আপনি তো কোনো ব্যস্ত মানুষ অসুবিধা আমি নাই। জানি, কিন্তু মেসেজ বিনিময় করবো, মেসেজ না বিনিময় না, করবো quite যে all right. এই I have সময়। listen to this. প্রথম কথা হলো যে আই হ্যাভ গ্রেট ইন্টারেস্ট ইন ইউর এরিয়া। বাণিজ্যিক হোক, আত্মিক হোক, যে কোনো ভাবেই হোক, স্পেশালি আমি যে সমস্ত জিনিস পছন্দ করি, এই যে গ্রিন হাউসেস, রিনিউয়েবল এনার্জিজ, তারপরে aqua কালচার বলো, লাইফ স্টক বলো, আমি তো অলরেডি আই হ্যাভ স্পেন্ড হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ টাকা, মানে কোটি কোটি টাকা। আমাদের প্রথম যে গ্র্যান্ড প্যারেন্ট ফার্ম আমরা করেছি, বাংলাদেশের প্রথম aqua ব্রিডার্স লিমিটেড, খবর নিয়ে দেখো, 6,75,000 বাচ্চা, মানে 6,75,000 ডিওসি, ডে ওল্ড চিক তৈরি হয় 3 সপ্তাহে পঞ্চগড়ে, তেতুলিয়ায়। প্রজেক্ট ইজ স্টিল দেয়ার, রানিং এখনো। 110 কোটি টাকা খরচ করেছে ওখানে। এত পাগল কেউ ছিল না চিকেনের মধ্যে, আমরা এত আননোনের উপর উই জাম্পড। তো বলার উদ্দেশ্য হলো, উই ডিড ইট, উই হ্যাভ ক্রিয়েটেড এ মার্কেট। এখন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, এখন আর বাইরের থেকে বিদেশ থেকে বাচ্চা আনতে হয় না $12 দিয়ে। ওই যে আমরা 2007-8 যে ফিক্স করেছিলাম বাচ্চার দাম 300 টাকা, $3 প্যারেন্ট স্টক, আর ব্রয়লারের দাম 30 টাকা, এখনো আছে, কিন্তু মানুষ তো ঠিক মতো পালছে না বা শুনতেছে না। তো বলার উদ্দেশ্য হলো, এই ওই এলাকায় মানে
এভরিথিং হ্যাজ এ সুপার পোটেনশিয়ালিটি। এন্ড আমি মোরিঙ্গার ব্যাপারে যেটা বলবো, আপনি যখনই যদি মোরিঙ্গা পাতাটা যদি ব্যবহার করতে চান, তাহলে মেক শিওর করবেন যে সকালের দিকে ইউ পিক দ্য প্ল্যান্ট পাতা, এবং শেডের মধ্যে থাকতে হবে। পাতা তোলার পরেই অলমোস্ট ফার্স্ট 2-3 ঘন্টা সূর্যের আলো যত লাগবে নিউট্রিশনাল ভ্যালু কমতে থাকবে। যখন ইফ ইউ আর ডিটাচিং দ্য পাতা ফ্রম দ্য বডি অফ দ্য ট্রি, তখন exposure of sun will মানে deteriorate your quality of nutritional item. এটা একটা মানে প্রবলেম, যার কারণেই সাধারণত মোরিঙ্গা পাতা যখন চা পাতার মধ্যে হারভেস্ট করা হয়, যখন ফার্স্ট থিং উঠার সাথে সাথেই উইদিন 2 to 3 hours এর মধ্যে দে উইল প্রসেস দ্য হোল থিং। প্রসেস মানে শুরু করে দেয় আর কি, ডিহাইড্রেশন প্রসেস। আচ্ছা, তো এটার প্রসেস আছে, এটা কিভাবে করতে হয়, কিভাবে ক্যাপসুল করতে হয়, কিভাবে একটা পাউডার বানাতে হবে, একদম 100% উই নো এভরিথিং। এবং এটার থেকে তেল কতখানি আছে, এটা দিয়ে কি কি হয়। মোরিঙ্গা তেল, এটা সবচেয়ে বেশি তেল আছে, 38 থেকে 42% অয়েল। আর এই অয়েলটা আবার ওই যে মানুষের স্কিন মানে মেয়েরা ইউজ করে না, অ্যান্টি এজিং, মানুষ যাতে বয়স না বেড়ে যায় এই জন্য এটা দিয়ে ক্রিম তৈরি হয়, এটা জেট ফুয়েল হিসেবে ব্যবহার হয়, এটা দিয়ে বায়োডিজেল তৈরি হয়। জানো আমেরিকাতে 1 টন মোরিঙ্গা অয়েলের দাম $90,000। $7,000 1 টন পাউডার converts into $3.3 million in capsule form, tablet. Amazon গিয়ে দেখো, that's how they're selling it. So moringa has the potential like nothing, you know. আর সবচেয়ে বড় কথা, চা বাগানের মধ্যে আমরা ওটাকে ব্যবহার করছি শেড ট্রি, ফলও পাচ্ছি, ছায়াও পাচ্ছি। সো মানে এটার মাল্টিপল ইউজ আছে। তারপরে প্লান্টেশন, বসাক পাতা করতে পারো তোমরা, কাশের যে মানে যে এখন যে সবাই এভরিবডি সো ওয়ারিড, you know, so স্পিরুলা করতে পারো। দ্যাট ইজ মানে সোজা কথা প্লান্টেশনে, এবং মানে গাছ তো আল্লাহই বানাই দেয়। ইফ আই হ্যাড অপশন, বা আজকে যা জানি যদি 20 বছর আগে জানতাম, 100% সবকিছু গাছ। আরে আমি তো মানে আমার জায়গা জমি জমা যা ছিল বা আছে যেটু, আমি অ্যারাউন্ড 6 থেকে 7 লাখ গাছ লাগাতে পারতাম নিজের জায়গার মধ্যে। আজকে থেকে যদি জাস্ট ইমাজিন করো, 20 বছর আগে যখন বাংলাদেশে ঢুকছিলাম আবার ফেরত, তখন যদি লাগাই দিতাম, তাহলে একদিনে কিন্তু আমি লালে লাল দুনিয়া, বুঝছো না, আর কোনো কাজই করতে হতো না। And that's what actually is true. গাছপালা দিয়ে এটা সম্ভব। অলরাইট গাইস, এখানে দেরি হয়ে গেলে কিন্তু পরে তোমরা আবার দেরি হয়ে যাবা। আর 2 নম্বর কথা হলো যে শেষে আমার বন্ধুরা আমাকে বকা দিবে যে গাজী ভাই খালি দুষ্টামি করে, আড্ডাবাজি করে, পড়াশোনা করায় না ছেলেদেরকে। সো আজকে কিন্তু আমি একটা আই সরি, আমি আইম্যাক ব্যবহার করি, বুঝছো, মানে অ্যাপল কম্পিউটার। এই যে বাংলা ফন্টটা ঠিক মতো কনভার্ট করা যায় না, যার কারণে আমাকে বাধ্য হয়ে আমি এই যে পিএইচডিপির কাছে এটা পয়সা যেতে হবে, বুঝছো। এগুলো সব প্রিন্ট করাই নিয়ে আসছি যাতে করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তোমাদের কাছে নিশ্চয়ই ইউটিউবে তোমরা দেখতে পারবা, এগুলো অলরেডি অনলাইনে আপলোড করা, ওখানে তাহিদ করে দিচ্ছে এবং তানভীরা করে দিবে। তো আমি এখন তাহলে বেসিক্যালি তোমাদেরকে অ্যাটলিস্ট ইনফরমেশন গুলো আগে দিয়ে নিই, তারপর যদি সময় থাকে দেন উইল টক অ্যাবাউট ইট লিটল বিট মোর, বুঝছো। আচ্ছা, তো এখন আমাদের এই যে প্রথম আমরা মডিউল 6.2, এটার কথা হলো যে বাংলায় আসলে এগুলো লোকাল ইনস্টিটিউশনও কিন্তু ব্যবহার করে না। তো আমি জানি না কেন এগুলো এরকম বাংলা এরকম ভাবে দিচ্ছে, এটা তোমরা সব যদি বুঝতে পারো তাহলে ফাইন, কিন্তু বিজনেস ওয়ার্ল্ডে কিন্তু দিস ইজ এই লিঙ্গ বা এই ধরনের কথা, এই জিনিসপত্র হয় না, দে টক ইংলিশেই বলে মোস্টলি সবকিছু। যা হোক, মডিউল 6.2টা হলো গিয়ে লোকাল মানে স্থানীয়, যৌথ মানে জয়েন্ট, আর বিদেশি লাইসেন্স মানে ফরেন লাইসেন্সেস, পারমিট, তারপরে যে ছাড়পত্র, ট্রেড লাইসেন্স, এইগুলোর উপরে কথা। ওই যে সেটা বললাম, এই লাইসেন্স কি, কেন প্রয়োজন, কি কি কারণ, ছাড়পত্র কেন প্রয়োজন হয়, মানে বেসিক্যালি লাইসেন্স কি, কেন প্রয়োজন, দেশি বিদেশি লাইসেন্স কোনগুলো, ছাড়পত্র কি, ছাড়পত্র কেন প্রয়োজন, ব্যবসার জন্য ছাড়পত্র কোনগুলো, ট্রেড লাইসেন্স কি, ট্রেড লাইসেন্স কেন প্রয়োজন, ট্রেড লাইসেন্স করার প্রক্রিয়া কি, কোথায় করতে হয়, প্রয়োজনীয় কিছু লাইসেন্স করার প্রক্রিয়া, প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া। ওকে, লাইসেন্স প্রথম আমরা শুরু করলাম এটা দিয়ে। বাংলাদেশে একজন উদ্যোক্তা যে কোনো ব্যবসা শুরু করতে চাইলে তাকে সরকার প্রদত্ত কিছু নিয়ম নীতি অনুসরণ পূর্বক বিভিন্ন লাইসেন্স সংগ্রহ করতে হয়, এবং এই সকল লাইসেন্সের উপর নির্ভর করে একজন ব্যবসায়ীকে
তার ব্যবসা বা বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার প্রয়োজন পড়ে। একজন ব্যবসায়ীকে তার ব্যবসার ধরনের উপর নির্ভর করে দেশি বিদেশি লাইসেন্স বা ছাড়পত্র জোগাড় করতে হয়। ঠিক আছে, এটা তো সেলফ এক্সপ্লেনেটরি, আমি তো এটাতে এক্সট্রা বলার কি কিছু আছে? তো তোমরা, আমি জাস্ট আগে ইনফরমেশন গুলো দিয়ে নিই। স্থানীয়, বিদেশি বা যৌথ লাইসেন্স, ঠিক আছে, মানে কি, এটা একটা ফরম্যাট দিয়েছে ওরা। এখানে মানে কোন কোন ধরনের লাইসেন্স হয়? অ্যাসিড লাইসেন্স, অ্যাডহক, আইআরসি, বিডা রেকমেন্ডেশন, বিডা, সুপারশিমনা। বটম লাইন হলো যে কোনো ব্যবসা করতে গেলেই প্রয়োজন অনুযায়ী, ইফ ইট ইজ লোকাল আর ইফ ইট ইজ ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল লাইসেন্স নিতে হবে, পারমিটস, এবং লোকাল হলে দেশি বা স্থানীয়টা নিতে হবে। এবং এই সমস্ত লাইসেন্সের পরে প্রত্যেকটারই আবার কমন জিনিস আছে, যেটা হলো টিন আর ভ্যাট নিবন্ধন, মানে রেজিস্ট্রেশন, ট্যাক্স আইডেন্টিফিকেশন, বুঝছো? তো এখানে দে হ্যাভ গিভেন আস দোজ থিংস, যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডায়াগ্রাম, কোথা থেকে আনতে হবে, প্যাটেন্ট, এটা সেটা। ছাড়পত্র ও পত্তনপত্র, হোয়াট আর দিস? ছাড়পত্র হলো, এটিও এক ধরনের অনুমোদন বা একজন ব্যবসায়ীকে ব্যবসা পরিচালনার জন্য সংগ্রহে রাখতে হবে। সার্টিফিকেশন, ছাড়পত্র হতে পারে পরিবেশের ছাড়পত্র হতে পারে, মানে আর কোনো যে কোনো জায়গায় আছে ইলিগাল ম্যাটার্স, লাইক ইউ ক্যানট মেক প্লাস্টিক শপিং ব্যাগ, ওটার মধ্যে দেয়ার ইজ এ রেস্ট্রিকশন নাও, তো ওই রেস্ট্রিকশনের উপরেও কিন্তু দে হ্যাভ টকড অ্যাবাউট, সো ওইটাও একটা ব্যাপার। ওকে, সো বেসিক্যালি হোয়াট ইজ ছাড়পত্র এবং হোয়াট ইজ প্রত্যয়নপত্র? আমরা কি সবাই শুনতেছি? হ্যালো তানভীর? শুনছি স্যার। ওকে স্যার আপনার কথা ক্লিয়ার আছে স্যার। ওকে, তো ছাড়পত্রটা কি এটা, আর প্রত্যয়নপত্র কি? এটিও এক ধরনের অনুমোদন বা একজন ব্যবসায়ীকে ব্যবসা পরিচালনার জন্য এটা সংগ্রহ করে রাখতে হয়, কেননা ব্যবসা পরিচালনার নিয়ম নীতির অংশ হিসেবে উক্ত ছাড়পত্র সংগ্রহকরণ বাধ্যতামূলক, যেমন পরিবেশ ছাড়পত্র। ও আচ্ছা, মানে দে আর টকিং অ্যাবাউট সাম অফ দ্য মানে দিস রিলিজ পেপার অর নো অবজেকশন সার্টিফিকেট, যেটা হলো নো অবজেকশন সার্টিফিকেট এনভায়রনমেন্টের থেকে নিতে হবে ফর এনি কাইন্ড অফ বিজনেস যেটা মানুষের কল্যাণ হয় বা মানুষের ক্ষতি করে না। সো বুঝছো? এন্ড প্রত্যয়নপত্র মানে রেকমেন্ডেশন, প্রত্যয়ন মানে কি? সরি, আমি বাংলা একটু লসে আছি। প্রত্যয়নপত্র হলো কোনো সরকারি দপ্তর কর্তৃক প্রদানকৃত অনুমতিপত্র বা ক্ষেত্র বিশেষে ব্যবসা সংক্রান্ত সম্মতিপত্র, যা কোনো সংশ্লিষ্ট অধিদপ্তর বা স্থানীয় প্রশাসন কর্তৃক প্রদান করা হয়ে থাকে। আমার মনে হয় প্রত্যয়নপত্র বোধ হয় সামথিং লাইক রেকমেন্ডেশন, না তানভীর? প্রত্যয়নপত্র ইংলিশ কি? আচ্ছা, প্রত্যয়নপত্র, ছাড়পত্র কোন কোন জায়গায় প্রযোজ্য? খুচরা পেট্রোলিয়াম, জ্বালানি তেল বিক্রির জন্য তোমার অনাপত্তি সনদ প্রদান নিতে হবে। পাসপোর্টের জন্য অনাপত্তি পত্রের আবেদন করতে হবে। পুনরায় প্রক্রিয়া মানে ফার্দার প্রসেসিং করার উদ্দেশ্যে আমদানিকৃত অথবা স্থানীয়ভাবে সংগৃহীত জাহাজের বিভাজন বা কাটিং অনুমতি। ওই যে কালকে আমরা কথা বলতেছিলাম আবার পরিবেশে, যে হোয়াট কাইন্ড অফ এফেক্ট ডাজ দিস মানে পুরানো জাহাজ ডু টু আওয়ার climate and our environment, to our food security and to our food sustainability, বুঝছো? সো এটা কিন্তু একটা সিভিয়ার একটা মানে জিনিস, যে জাহাজ কাটা ঠাটা নিয়ে, কারণ অল কাইন্ডস অফ মানে যে সমস্ত জাহাজ মানুষ পানিতেও রাখতে চায় না, ওইগুলো আমাদের দেশে এনে আমাদের মধ্যে জোর করে এখানে ওরা ঢুকাই দিচ্ছে আমাদের সিস্টেমে, কিছু করার নেই। ফার্দার প্রসেসিং এর উদ্দেশ্যে মানে এখানে আমি বাংলা ইংলিশটা বললাম, পুনঃ প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে আমদানিকৃত অথবা স্থানীয়ভাবে সংগৃহীত জাহাজের সৈকতায়ন ও বিচিং অনুমতি, মানে জাহাজের যে পার্ক করবা ওইগুলোর জন্য পারমিশন লাগবে তোমার, এটি কথা বলতেছে। জাহাজ আমদানির জন্য অনাপত্তি লাগবে। পেট্রোলিয়াম জাতীয় ব্যবসার জন্য অনাপত্তি লাগবে। প্রাণীজাত উৎপাদিত পণ্য বিক্রয় অনুমতি প্রাপ্তির জন্য আবেদন করতে হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের নিবন্ধন করতে হবে।
বিদেশি শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সাংস্কৃতিক দলের অংশগ্রহণের অনুমতি প্রদান বা নিতে হবে। সার সংরক্ষণ, বিতরণ, বিপণন, পরিবহন, বিক্রয়, পরিবেশ, সিলিন্ডার, ভালভ, আনুষঙ্গিক যন্ত্রাংশ নির্মাণের অনুমতি লাভের দরখাস্ত, শুটিং, চিত্রগ্রহণের জন্য আবেদন, হোটেল, মোটেল, রিসোর্ট নির্মাণের জন্য ছাড়পত্র আবেদন। Basically what they're talking about, like any kind of objection certificate, this certification can come from anything. রাজুকের থেকে আসতে পারে বাড়ি ঘরের ব্যাপারে, তোমার এনভায়রনমেন্টের থেকে আসতে পারে। দেখা গেল যে হঠাৎ করে আমরা এমন একটা জিনিস করে রাখলাম বাজারের মাঝখানে, যেখানে একটা একটা বড় বাজার, কুষ্টিয়া শহর, ঠিক মাঝখানে আমরা একটা প্লাস্টিক পোড়ানোর একটা ফ্যাক্টরি বসাই দিলাম, জানো। So that's a crazy this is called another form of energy production করে ওইগুলো, but ওটা তোমরা বুঝবে না, we will talk about later. মানে সোজা কথা, any kind of environment এর ক্ষতি করে এই ধরনের আইটেমের জন্য সরকারের কাছে পারমিশন নিতে হবে। সিএনজি স্টেশন বা যে কোনো বার্নিং, লাইক অক্সিজেন বিক্রি করা, সিলিন্ডার, তারপরে ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল, তারপরে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মেমোরেন্ডাম অফ আর্টিকেল লাগবে, সার্টিফিকেশন অফ ইনকর্পোরেশন লাগবে, প্রিন্টিং প্রেস, আবাসিক হোটেলের ক্ষেত্রে, সব জায়গাতে রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে মানব সম্পদ ব্যুরো কর্তৃক প্রদত্ত লাইসেন্স লাগবে। অস্ত্র গোলা বারুদের ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স লাগবে। ওষুধ, মাদক দ্রব্যের ক্ষেত্রে ড্রাগ লাইসেন্স লাগবে। ট্রাভেলিং এজেন্সির ক্ষেত্রে সিভিল এভিয়েশন পক্ষের অনুমতি লাগবে। তারপরে আসছে ট্রেড লাইসেন্স। এবং কি ট্রেড লাইসেন্সটা কি? ব্যবসা করার পারমিশন এবং কেন প্রয়োজন, এটা তোমাকে আইডেন্টিফাই করার জন্য যে তুমি কে। এজ এ বিজনেস ইজ এন এন্টিটি। বিজনেসের তো তিনটা ফর্ম আছে, প্রাইভেট, সোল প্রপার্টিশিপ, পার্টনারশিপ এন্ড কর্পোরেশন, ঠিক আছে। সো এখন কথা হলো যে প্রত্যেকের জন্যই কিন্তু একটা আইডেন্টিফিকেশন নাম্বার দরকার। সো দ্যাটস হোয়াট ইট ইজ। ট্রেড লাইসেন্স ইজ ফর দ্যাট। এ বিজনেস এটা রেজিস্টার্ড করলা অ্যাজ এ এন্টিটি বা একজন পার্সনের মতো। ওকে, সিটি কর্পোরেশনের কর বিধান 1983 এর মাধ্যমে বাংলাদেশ ট্রেড লাইসেন্সের সূচনা ঘটে। এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে। ব্যবসার প্রথম ও অবিচ্ছেদ্য এই একটি ডকুমেন্ট হচ্ছে ট্রেড লাইসেন্স। আমাদের দেশে এমন অনেক সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী আছেন যারা ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন, কিন্তু এটা সম্পূর্ণ অবৈধ এবং আইন বিরোধী। কোন জায়গা বা প্রতিষ্ঠান থেকে ট্রেড লাইসেন্স করতে হয়। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে এই লাইসেন্স প্রদান করা হয়ে থাকে। তো মনে করো যারা সিটিতে ঢাকায় থাকে তারা সিটি কর্পোরেশন যাবে, পৌরসভাতে যাবে, বা আমরা যারা চুয়াডাঙ্গা বা আশেপাশে যারা থাকি তারা ইউনিয়ন পরিষদ থেকে এই লাইসেন্স নিতে পারো। কিভাবে ট্রেড লাইসেন্স করতে হবে? নির্ধারিত আবেদন ফর্মে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। উদ্যোক্তার আবেদনের ভিত্তিতে এই লাইসেন্স প্রদান করা হয়ে থাকে। আবেদন ফর্মের সাথে উদ্যোক্তাকে কিছু কাগজপত্র জমা দিতে হয়। ব্যবসার ধরনের উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্সের আবেদন এর সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তোমাকে জানিয়ে দেবেন। আগেই যখন তুমি গিয়ে জিজ্ঞেস করবে তখন বলে দিবে। ট্রেড লাইসেন্সের আবার প্রকার ভেদ আছে। হাউ মেনি ডিফারেন্ট কাইন্ড, হোয়াট আর দ্য টাইপ? এটা হলো কি, সাধারণ ব্যবসার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে জেনারেল বিজনেস লাইসেন্স, দোকান ভাড়ার চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি, নিজের দোকান হলে ইউটিলিটি বিল ও হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিশোধের একটি ফটোকপি। এটা সাধারণ ব্যবসার জন্য যদি চাও। আবেদনকারী 3 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। ব্যবসা যদি যৌথভাবে পরিচালিত হয় বা ইন এ পার্টনারশিপ, তাহলে 150 টাকা থেকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে পার্টনারশিপের অঙ্গীকারনামা বা কি কি কন্ট্রাক্টে এমওইউ বা শর্তাবলী অনুসারে তোমরা কন্ট্রাক্ট করেছো সেটার একটা কপি দিতে হবে। ফ্যাক্টরি বা কারখানা ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে পরিবেশের ছাড়পত্র কপি দিতে হবে নাম্বার 1 সব জায়গাতে। প্রস্তাবিত ফ্যাক্টরি কারখানার পার্শ্ববর্তী অবস্থান, স্থাপনার বিবরণ সহ নকশা ও লোকেশন ম্যাপ। এটাও খুব ইম্পর্টেন্ট যে পরিবেশের ছাড়পত্র, তারপর যেখানে তুমি ফ্যাক্টরিটা করবে ওটার আশেপাশে কি আছে, ওখানে কোনো স্কুল আছে কিনা, হাসপাতাল আছে কিনা, কোন সাউন্ড মানে বায়ু দূষণ মানে শব্দ দূষণও কিন্তু দূষণ, এনি কাইন্ড অফ প্রবলেম হবে কিনা ওইগুলো তোমাকে দেখতে হবে।
এবং ওই যে স্থাপনা যেটা তৈরি হবে ওটার পাশে যে অন্য মালিক যারা আছে তাদের কোনো আপত্তি আছে কিনা, তাদের কাছ থেকেও অনাপত্তিনামা নিতে হবে। ফায়ার সার্ভিস যে আছে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকেও গিয়ে আপত্তি আনতে হবে, অনাপত্তি লেটার আনতে হবে যে এখানে আমি এই ব্যবসাটা করতে চাচ্ছি, ফ্যাক্টরিটা ঢোকাতে চাচ্ছি, তোমাদের কোনো আপত্তি আছে কিনা। ঠিক আছে? সিটি কর্পোরেশনের নিয়ম কানুন মেনে চলার অঙ্গীকারনামা 300 টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরিত, মানে ফুল। আচ্ছা, কারা ট্রেড লাইসেন্স করতে পারবে? নারী পুরুষ উভয়ই ট্রেড লাইসেন্স করতে পারবে, তবে অবশ্যই তাকে কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত থাকতে হবে। তার বয়স অবশ্যই 18 বছরের উপরে হতে হবে। আমি এভাবে বললাম, ওরা এভাবে লেখেনি। আচ্ছা, এটাই তবে বেসিক ইনফরমেশন আর কি। একটা ট্রেড লাইসেন্স কি একাধিক ব্যবসা ব্যবহার করা যায়? না, একটা ট্রেড লাইসেন্স শুধুমাত্র একটি ব্যবসার জন্যই প্রযোজ্য। অর্থাৎ যে ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্সটি করা হয় শুধুমাত্র সেই ব্যবসা পরিচালনার জন্যই ব্যবহার করা যাবে, অন্য কোনো ধরনের ব্যবসার জন্য ব্যবহার করা যাবে না। নতুন কোনো ব্যবসা শুরু করলে তার জন্য নতুন ট্রেড লাইসেন্স করতে হবে। দ্যাটস ফাইন। এটা আমি বলতে চাই, এখানে একটু অ্যাড করতে চাই। যদি তুমি মনে করো যে when you want to do business, যদি আমার ব্যবসা হয় যে আমি আলুর ব্যবসা করব, বা আমার যদি এরকম 3-4টা ব্যবসা থাকে যে আমি কাঁচামরিচ বিক্রি করব, আলু কোল্ড স্টোরেজ করব, প্লাস আমি আলুকে একটা ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে মানুষকে খাওয়াবো, যদি এটাই হয় তোমার এই উদ্দেশ্যটা, তুমি যখন অ্যাপ্লিকেশনটা দিবা ওই ট্রেড লাইসেন্সের নিচে বিবরণী আছে যে তোমার কার্য বিবরণী, তুমি কি কি কাজ করতে চাও, ওইখানে তুমি আস্তে করে এই পয়েন্টগুলি লিখে রাখবা যে দিজ আর দ্য আইটেমস আই ওয়ান্ট টু ডু ইন ফিউচার। তুমি এটা যদি করে নাও তাহলে তোমার আর অন্য ডুপ্লিকেট ট্রেড লাইসেন্সের দরকার হবে না। ট্রেডার্স বলতে কি বোঝায়? তাহলে এই যে বলা হয় যে এবি ট্রেডার্স, যদি আমার লাইসেন্সটা শুধুমাত্র ট্রেডার্স করে দেই তাহলে তো সবই হয়ে যায়। ট্রেডার্স মানে অনেক ব্যবসা, সেক্ষেত্রে কি করা যায়? ট্রেডার্স মানে অনেক ব্যবসা না, ট্রেডার ইজ সামথিং হুইজ এ ট্রেডসম্যান। ট্রেড তো স্যার, আমি বলি ট্রেড কি স্যার ট্রেড হলো একটা নাউন, আর ওটাকে হলো ট্রেডার হলো ব্যবসায়ী, আর ট্রেডার্স যখন করে দিলাম তখন তো স্যার সেটা তো অনেকগুলো ব্যবসা হওয়ার কথা। ট্রেডার ট্রেডার্স। Well, it seems that way. Multiple মানে অনেক multiplies, মানে sorry, you are talking about multiple personalities. Trade হলো ব্যবসা, ট্রেডার্স হলো ব্যবসায়ী, অনেকগুলি লোকজন মিলে একটা ট্রেডার্স হয়। আর ট্রেডার্স ক্যান বি ইউজ এজ এ নাম। এই যে যেরকম এখানে আপনি বললেন যে খালেক ট্রেডার্স, খালেক ট্রেডার্স মানে কি? খালেক ব্যবসায়ী খালেক, ইংলিশে লিখছে খালেক ট্রেডার্স। খালেক ট্রেডার্স মানে ব্যবসা বা ব্যবসার কোনো এরকম, বাট ট্রেডার্স মানে যে অনেকগুলি ব্যবসা এরকম না, বা অনেকগুলি ব্যবসা আপনি কভার করতে পারবেন সেরকম না। আপনি ইউ কুড ডু ইট, মানে ট্রেড হলো একটা ধরন, মানে ওকে, হোয়াট ডু ইউ ডু? আই ডু ট্রেড। কিসে ট্রেড করো? আই ডু স্টক ট্রেডিং, তার মানে স্টককে কেনা বেচা করি। অলরাইট। কেউ একজন বললো আপনি কি করেন? আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করি। তারপরে আরেকজন বললো যে হোয়াট আর ইউ? আই এম এ টিচার। সো হোয়াট ইজ মাই ট্রেড? মাই ট্রেড হলো টিচিং। হোয়াট ইজ ইয়োর ট্রেড? আমি স্টুডেন্ট, মানে আমি পড়াশোনা করি, আমার কোনো ইনকাম নাই, বাট আই এম এ স্টুডেন্ট। তো আইডিয়া হলো যে তুমি খালি নাম দিয়ে দিলা ট্রেডার্স এবং সব বিজনেস কভার করবে সেরকম না। ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে যে ব্যবসায়ের ধরন, ট্রেড লাইসেন্স মানে তো বলে দিচ্ছে ট্রেড মানে ব্যবসা, ব্যবসায়ের ধরন, আর এই ব্যবসার কি ধরনের ব্যবসা তুমি করবা ওইখানে একটা লাইন আছে, সেখানে ইয়ে করে দিতে পারে। আচ্ছা, তারপর যে এখানে লিখছেও যেরকম একটি ট্রেড লাইসেন্সে কি একাধিক ব্যবসা ব্যবহার করা যায়? ওটা তো বললাম যে যায় না, কিন্তু এখানে যদি স্টিপুলেট করে দাও তাহলে যায়। এটা আমি মনে করি আর কি বাইপাস করা। একটা ট্রেড লাইসেন্স কি একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন? উদ্যোক্তার নামে ট্রেড লাইসেন্সটি করা হয়েছে, এটি শুধু তার জন্যই প্রযোজ্য, এটি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। তোমার ম্যানেজার থাকতে পারে, আদার ব্যবসায়ীরা থাকতে পারে, কিন্তু তাই বলে তোমার এটা তুমি ট্রান্সফার করতে পারবে না আরেকজনের কাছে। এখানে একটা নমুনা ট্রেড লাইসেন্স দিয়েছে। আচ্ছা, বিএসটিআই
যে কোনো একটা প্রোডাক্ট এন্ড সার্ভিস তুমি বাংলাদেশে মার্কেটে মানুষের কাছে বিক্রি করবে। সো ইফ ইউ ডু দ্যাট, তাহলে কি হয়, এখান থেকে আবার তখন আবার একটা ছাড়পত্র নিতে হয় আরেকখান থেকে, and they are called BSTI. BSTI লাইসেন্সের ক্ষেত্রে একজন ব্যবসায়ী বিডা কর্তৃক রেজিস্ট্রেশনকৃত হলে ও এসএস সার্ভিসের মাধ্যমে আবেদন করে প্রয়োজনীয় কাগজ দাখিল করে সাধারণভাবে লাইসেন্স নিতে হলে ফি একরকম, আর্জেন্ট বা দ্রুত লাইসেন্স করাতে চাইলে আরেক রকম ফি দিতে হয়। আচ্ছা, আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ করা ট্রেড লাইসেন্স সত্যায়িত কপি, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের কপি, ভ্যাট বা টিন সনদের সত্যায়িত কপি, পণ্য উৎপাদনের ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা, মোড়ক উৎপাদনের মানে প্যাকেজিং, সংশ্লিষ্ট রাসায়নবিদের বায়োডাটা ইত্যাদি কাগজপত্র দিতে হবে। এটা হলো বিএসটি এর থেকে যখন তুমি কনজিউমার আইটেম বা এটার উপরে যখন কাজ করবে তখন। হ্যাঁ, আবেদন করার পর বিএসটি এর পরিদর্শক তোমার প্রতিষ্ঠানে যাবে, গিয়ে ওখানে দৈব চয়নের ভিত্তিতে, ওয়াও হোয়াট ইজ ফ্যান্টাস্টিক শব্দ, দৈব চয়ন, তোমরা মনে রাখবো, দৈব চয়ন মানে নিজে যাচাই বাছাই করে, সামথিং লাইক দ্যাট মনে হয়। আচ্ছা, দৈব চয়নের ভিত্তিতে নমুনা সংগ্রহ করবে। এ সময় বিএসটিআই পরিদর্শক ও আবেদনকারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উভয়ের স্বাক্ষর সহ পণ্যটি সিল করা হয়। পরে ল্যাবরেটরি পরীক্ষায় উত্তীর্ণ হলে লাইসেন্স দেওয়া হয়। লাইসেন্স প্রাপ্তির পর পণ্যের মোড়কে বিএসটিআই সিল দেবার সময় ব্যাচ নাম্বার, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, পণ্যের নাম, উৎপাদনকারী বা আমদানিকারকের নাম, ওজন ইত্যাদি তথ্য দিতে হবে। লাইসেন্স নবায়ন, একবার লাইসেন্স নিলেই কাজ শেষ হয়ে যায় না, প্রতি 3 বছর পর পর একই নিয়মে মেনে লাইসেন্স, বিএসটিআই হোক, ট্রেড লাইসেন্স হোক, এগুলো কিন্তু রিনিউ করাতে হয়, নবায়ন করাতে হয়। একটা কিভাবে একটা স্যাম্পল ছাড়পত্র তোমাদেরকে দেখাইছে এখানে। পরিবেশগত ছাড়পত্র, প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সেটার উপর কথা বলেছে। ট্রেডমার্ক আইন 2009, ট্রেডমার্ক বিধি 1963 অনুসারে প্যাটেন্ট, ডিজাইন, ট্রেডমার্ক অধিদপ্তর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দিয়ে থাকে। আবেদনের জন্য ট্রেড লাইসেন্স বা ট্রেডমার্ক, মনে করো যে কোনো একটা লোগো বা একটা প্রেজেন্টেশন অফ সামথিং, যেটা হলো তোমার বিজনেস লোগো, বুঝছো? কি জিনিস আমরা দেখলেই সাথে সাথে বুঝতে পারি এটা কি? মনে করো গ্রামীণ ফোন, ওদের যে লোগো আছে, মানুষ দেখলেই বুঝতে পারে ও এটা গ্রামীণ ফোন। বাংলা লিঙ্ক দেখলেই বুঝতে পারে ওই যে ডোরা কাটা বাঘের চামড়া, ওকে দিস ইজ বাংলা লিঙ্ক। এরকম ওখানে কিন্তু তোমার ওই ট্রেডমার্ক, ওইটাকে তুমি ওইটাকে ট্রেডমার্ক হিসেবে তোমার রিপ্রেজেন্ট করে, এরকম বানানে ফেলতে পারো। আচ্ছা, ট্রেডমার্কের জন্য কি কি দরকার? আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: মার্ক, লোগো, ডিভাইসের নাম, প্রতিরূপ অথবা বিবরণ, আবেদনকারীর নাম, আবেদনকারীর ঠিকানা ও জাতীয়তা, আবেদনকারীর পদমর্যাদা যেমন মার্চেন্ডাইজার, কারখানার মালিক, সেবা প্রদানকারী, অন্যান্য, মালামাল, সেবার সবিস্তার বিবরণী ধরন, মার্ক ব্যবহারের তারিখ, তা বাংলাদেশে ব্যবহৃত হোক কিংবা ব্যবহারের জন্য প্রস্তাবিত হোক, সাধারণ নির্দিষ্ট মোক্তারনামা, পাওয়ার অফ অ্যাটর্নি পরবর্তীতে নথিভুক্ত করা যায়। আচ্ছা, মানে দিস ইজ লাইক অল কাইন্ডস অফ, তোমাকে সোজা কথা ওই ট্রেডমার্ক হলেও এটাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করে তোমাকে এটাকে নথিভুক্ত করতে হবে, বুঝছো? এবং রেজিস্ট্রেশন মেয়াদের সময়কাল, একটা রেজিস্টার্ড ট্রেডমার্ক প্রাথমিকভাবে নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 7 বছরের জন্য বৈধ থাকে। তারপর প্রতি 10 বছর পর পর এটাকে আবার রিনিউ করতে হয়, বুঝছো? প্রয়োজনীয় সময়, সবকিছু ঠিকঠাক চললে এই পুরো প্রক্রিয়ার জন্য 1 থেকে 2 সপ্তাহের সময়, বেশি সময় লাগা উচিত না, কিন্তু প্রায়শই এটা দীর্ঘায়িত হয়ে থাকে। ডিপিডিটি তে আপনারা সবকিছু ম্যানুয়ালি পূরণ করতে হবে, সুতরাং সময় বেশি লাগলে অপেক্ষা করুন। যদি আপনার কোনো জরুরি অবস্থা থাকে তাহলে দ্রুত শুরু করুন। খরচ সবকিছুর উপর নির্ভর করবে, আসল খরচ 2 থেকে 4 হাজারের বেশি নয়, আরো বেশিও লাগতে পারে। অলরাইট, 6.2 শেষ, টাইম 15 মিনিট। নেক্সট, TIN কি, ভ্যাট কি, আয়কর কি,
টিআইএন এর ব্যবহার কি, টিআইএন এর রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কি, আয়কর বিবরণী বা প্রয়োজনীয়তা কি, আয়করের খাত সমূহ কি কি। ডু ইউ গাইজ নো হোয়াট ইজ আয়কর? ইটস ইনকাম ট্যাক্স। ঠিক আছে? হোয়াট ইজ টিআইএন? ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ইট ইজ এ নাম্বার গিভেন বাই দ্য গভর্নমেন্ট। বাংলাদেশ সরকার এটাকে দেয় তোমাকে, এটা দিয়ে তোমাকে আইডেন্টিফাই করা হয় তুমি মাস্টার, তুমি না মাছের ব্যবসা না গাছের ব্যবসা, তুমি নার্সারি ওনার, তুমি ডাক্তার, তুমি যাই হও না কেন, এই টিআইএন নাম্বারের ভিত্তিতে তোমাকে খুঁজে ওরা বাইর করবে এবং তোমার কাছ থেকে কত টাকা নিতে পারে সেটার ব্যবস্থা নিতে পারবে। কর রেয়াত পাওয়ার খাত কি কি, মূসক কি, মূসক এই যে দেখো এই ধরনের কোথাও কি তুমি গিয়ে শুনছো যে বলো সবাই বলবো যে ভাই ভ্যাট দেন ভ্যাট দেন ভ্যাট দেন, মূসক দেন এরকম কেউ কিছু বলে না। কিন্তু আমি কি বলবো, বলার কিছু নাই। এটার ব্যাপারে আমি অলওয়েজ আই বিন কমপ্লেনিং অ্যাবাউট দিস, বাট আমার মনে হয় না আমি কোনদিন চান্স পেলে আপাকে গিয়ে বলবো যে আপা আপনার বাংলা লেখা আপনি যা বলতেছেন আর অফিসের মধ্যে যেটা ব্যবহার করতেছেন পুরা উল্টা পাল্টা, মানে এটা হয় না। আচ্ছা যা হোক, টিআইএন বলতে আমরা কি বুঝি? দেশের একজন সুনাগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এসব দায়িত্বের মধ্যে একটা প্রধান দায়িত্ব হলো ট্যাক্স দেওয়া, আয়কর দেওয়া। কিন্তু আয়কর দেওয়ার ক্ষেত্রে একজন নাগরিককে অবশ্যই এনবিআর এর প্রদর্শিত নিয়মাবলী পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করে ইটিআইএন সংগ্রহ করতে হবে। মানে এটা বোধহয় ইটিআইএন। ওকে, একজন ব্যক্তি একটা ভোটার আইডি দিয়ে একটি টিন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন এবং পুনরায় ব্যবহার করতে পারবেন। টিআইএন রেজিস্ট্রেশন কিভাবে করব? টিআইএন রেজিস্ট্রেশন একটি খুবই সহজ সাবলীল প্রক্রিয়া যা নিম্নে বর্ণনা করা হলো। প্রথমে আমরা এনবিআর এর নির্দেশিত নিম্নবর্ণিত ওয়েবসাইটে যাব, বুঝছেন? এই ওয়েবসাইটে গেলে incometax.gov.bd টিআইএন হোক। উপরোক্ত লিঙ্কে প্রবেশ করে প্রথমে একজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য উক্ত পাতার উপরে লগ ইন পাশে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নতুন উইন্ডো চালু হলে উক্ত পেজে নিজের জন্য ইউজার নেম, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, দেশের নাম, ইমেল অ্যাড্রেস, ভেরিফিকেশন অক্ষরগুলো দিয়ে রেজিস্টার দিতে হবে। রেজিস্ট্রেশনের এই ধাপ পার হয়ে গেলে আপনি আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাবেন, যা আপনার কম্পিউটারের স্ক্রিনে দিবেন এবং আপনার রিকোয়েস্ট গ্রহণ করা হয়ে থাকলে নির্দেশিত পাতায় লগ ইন করুন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে এগিয়ে যান। সকল তথ্য প্রদান করার পর আপনি আপনার ভোটার আইডি অথবা স্মার্ট আইডি এর তথ্য সাথে সামগ্রিক মিলানো একটি পাতা দেখতে পাবেন। এই পাতায় আপনার সকল তথ্য মিলিয়ে নিয়ে পরবর্তী ধাপ নির্ণয় করলে আপনি আপনার টিআইএন এর একটি নমুনা দেখতে পারবেন। সব তথ্য মিলিয়ে নিয়ে কনফার্ম করলে আপনার ব্যক্তিগত মেইলে একটি পিডিএফ টিন সার্টিফিকেট চলে যাবে, যা আপনি পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেন এবং একটি কপি প্রিন্ট করে ফটোকপি করে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখতে হবে, রেজিস্ট্রেশনের সময় ভোটার আইডি এর সাথে সব তথ্য সম্পূর্ণ মিল থাকতে হবে। হোয়াট ইজ ভ্যাট? ভ্যাটটা কেমন সব জায়গায় গেলেই বিরক্ত ভাবে সবাই আমরা বলি উফ কেন দিতে হবে আলাদা 15%। ভ্যাটটা হলো আপনি যে এক্সট্রা সুবিধা নিচ্ছেন যেটাকে বলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু এডিশন। মানে চিনি একটু বেশি বা আর একটু বেশি হলে ক্ষতি কি? মানে সোজা কথা, whenever you are using any kind of consumer item or extra benefit to enlighten you or you enjoy yourself, you pay extra money for it. তার মানে কয়েকদিন পর আমরা জোর করে হাসতে পাবো না, হাসলেও এটার উপর ভ্যাট দিতে হবে। আচ্ছা ওকে, ভ্যাট ও ভ্যাট চালুর অ্যাডেড ট্যাক্স কি? একটি দেশের জন্য প্রতিটি ব্যবসায় একটি অদ্বিতীয় বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, যাকে সংক্ষেপে বিআইএন বলে। এই নাম্বারটি পেতে হলে নিবন্ধন প্রয়োজন, যার সাথে পাওয়া যাবে একটি সার্টিফিকেট। একে অনেকেই আমরা চিনি মূসক হিসাবে। সাধারণত প্রতিটি ব্যবসায়ীকেই 15% ভ্যাট বা মূসক প্রদান করতে হয়। করযোগ্য পণ্য উৎপাদনকারী যাদের বার্ষিক টার্নওভার 60 লক্ষ টাকা, করযোগ্য পণ্য প্রদানকারী যাদের বার্ষিক টার্নওভার 60 লক্ষ টাকা,
আমদানিকারক, রপ্তানিকারক, ব্যবসায়ী, পরিবেশক, প্রাইমারি, খুচরা সবাইকে মূসক বা ভ্যাট করে। ওকে, বছরে 60 লক্ষ টাকার বেশি ব্যবসা যদি করো তাহলে ভ্যাট দিতে হবে, মানে এক্সট্রা মূসক। সো এটা না উই ক্যান ফিগার আউট যে আমাদের ব্যবসাটা কত বড়, ঠিক আছে? সো দেয়ার আর সুযোগ যে এটা থেকে কিভাবে বাঁচা যায়। তবে বাঁচতে কেন চাবো আমরা? সরকারকে দিতে হবে, সরকার চলবে কেন? পদ্মা নদীর উপরে ব্রিজ আপনার কেমন হবে, নতুন নতুন ট্রেন লাইন কিভাবে হবে? সো উই হ্যাভ টু হেল্প and support government as well by paying our due share of taxes and VAT. Okay, I want to be clear on that, যাতে আবার কেউ না বলে যে কাজী স্যার বলছে কোনো ভ্যাট দিতে হবে না। অবশ্যই দিতে হবে। ভ্যাট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কি? TIN ভ্যাটও রেজিস্ট্রেশন করতে হয়। প্রতিটি ব্যবসায়ীর আলাদা ভ্যাট অ্যাকাউন্ট মানে আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। চলুন দেখে না যাক ভ্যাট রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার জন্য আমাদের কি কি লাগবে। আবেদনের জন্য আপনাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিস থেকে ফর্মটি সংগ্রহ করতে হবে, অর্থাৎ অর্থ বিভাগের ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম, এটা কোন ধরনের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটি কোন কর্পোরেটের গ্রুপ হয়ে থাকলে তার নাম, প্রতিষ্ঠানটির স্থানীয় প্রধান অফিস, কারখানার ঠিকানা, প্রতিষ্ঠানের প্রধানের ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কর প্রদানের সনদপত্র, টিন নাম্বার, কোন ধরনের নিবন্ধন, আগে নিবন্ধিত হয়ে থাকলে তার নাম্বার উল্লেখ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সহ মূল্য সংযোজন কর বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে এর ফর্ম পূরণ করে আবেদন দাখিল করতে হবে। নিবন্ধিত হওয়ার পর মূসক বিভাগীয় দপ্তর থেকে মূসক নিবন্ধন পত্র দেওয়া হবে, মানে ভ্যাট সার্টিফিকেশন দেওয়া হবে। ভ্যাট রেজিস্ট্রেশন প্রক্রিয়া: সঠিক ও নির্ভুল মূল্য সংযোজন কর নিবন্ধনের আবেদনপত্র ফর্ম, নবায়নকৃত ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, TIN এর সার্টিফিকেট, মালিক ব্যবস্থাপনা পরিচালক এর পাসপোর্ট সাইজের 2 কপি, আমদানিকারকের ক্ষেত্রে নবায়নকৃত IRC ইম্পোর্টের সত্যায়িত কপি। IRC টা কি জানেন? এটা ইম্পোর্ট লাইসেন্সের জন্য। ইফ ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট সামথিং, ওখানে IRC আরেকটা সার্টিফিকেশন নিতে হয়। রপ্তানিকারকের ক্ষেত্রে নবায়নকৃত ERC, মানে যেটা নাকি IRC যদি বাইরে থেকে আনে তাহলে ইম্পোর্ট I, আর ERC হলো এক্সপোর্ট। ERC দিতে হয় যখন ইউ ডু দিস। হ্যাঁ, পণ্য উৎপাদন ক্ষেত্রে মূসক 6-7 উল্লেখিত তথ্য, ব্লুপ্রিন্ট, প্ল্যান্টের বর্ণনা, যন্ত্রপাতি বর্ণনা, উৎপাদিত পণ্য, ব্যবহৃত উপকরণ সম্পর্কিত ঘোষণা ইত্যাদি। ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংকের সার্টিফিকেশন, লিমিটেড কোম্পানি, মানে অল দ্য লাইসেন্সের যত কপি টপি আছে সবকিছু একসাথে ফটোকপি করেই কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে হয়। আচ্ছা, আয়কর। আয়কর কি? খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ম্যাটার কিন্তু এখন, ঠিক আছে? আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্তার আয় বা লভ্যাংশের উপর প্রদেয় কর। আয়কর অধ্যাদেশ 1948-এর আওতায় কর বলতে অধ্যাদেশ অনুযায়ী প্রদেয় আয়কর, অতিরিক্ত কর, বাড়তি লাভের কর, এতৎ সংক্রান্ত জরিমানা, সুদ বা আদায়যোগ্য অর্থকে বোঝায়। কোন ব্যক্তি আয়কর প্রদানের জন্য উপযুক্ত? অর্থ আইন 2019-এর আওতায় প্রত্যেক ব্যক্তি করদাতা, অনাবাসী বাংলাদেশি সহ যৌথ পরিবার, তারপরে যে কোনো ব্যক্তি, মানে সোজা কথা 2.5 লক্ষ টাকা বছর ইনকাম হলে তোমাকে কর দিতে হবে। মহিলা এবং 65 বছর বা তরুণ বয়সের ব্যক্তি করদাতা আয় 3 লক্ষ টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবে। প্রতিবন্ধী করদাতা আয় 3,75,000 টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবে। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় সীমা 4,25,000 টাকার উপর হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবে। তার মানে যেটা বলতে চাচ্ছি যে মিনিমাম একজন সাধারণ মানুষ যদি 2.5 লক্ষ টাকা কাজ করে, ইনকাম করে, তাহলে he will have to pay taxes, ঠিক আছে? খাতোয়ারি আয়কর। আয়করের জন্য আয়ের খাত কি কি? সবকিছু। আয়করের অধ্যাদেশ অনুযায়ী বেতন আদি, নিরাপত্তা, জামানত, সুদ, গৃহ সম্পত্তির আয়, কৃষি আয়, ব্যবসা পেশার আয়, মূলধনী মুনাফা,
ফার্মের আয়ের অংশ, স্বামী স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়, এনি কাইন্ড অফ ইনকাম উইল হ্যাভ ইজ ট্যাক্সেবল ইনকাম। আয়কর রিটার্ন কে জমা দিবে? আয়কর অধ্যাদেশ অনুযায়ী আয়কর ব্যক্তিগত আয় বা কর্পোরেট আয়, মানে ইনকাম ট্যাক্স দুই রকম, ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স, পার্সোনাল ইনকাম ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্স। একজন ব্যক্তি বা উপযুক্ত নিয়মে টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করবেন এবং জমা প্রদান করতে হবে বাধ্যতামূলক ভাবে, অন্যথায় তাকে আইন অনুযায়ী ওকে। যখন একজন ব্যক্তি উপযুক্ত নিয়মে টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করবেন, উক্ত ব্যক্তি পরবর্তী সকল অর্থ বছরে তাকে আয়কর ফাইল জমা প্রদান করতে হবে, যা বাধ্যতামূলক, অন্যথায় তাকে আইন অনুযায়ী আর্থিক জরিমানা ও দণ্ডের সম্মুখীন হতে হবে। মানে আয়করের জন্য নিবন্ধন কেন প্রয়োজন? কারণ দেন ইউ গেট এ বেটার। আচ্ছা, প্রয়োজন বিভিন্ন টাইমে কোনটা ল হয়েছে, মানে আয়কর ও টিআইএন এর প্রয়োজনীয়তা কি? whenever you take a loan or something, তখন এটাকে তোমাকে you need to have মানে লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স, মানে সোজা কথা ইনকাম ট্যাক্স রেজিস্ট্রেশন এন্ড ভ্যাট রেজিস্ট্রেশন হ্যাজ টু বি দেয়ার। কারণ ফর এনি বিজনেস, বুঝছো? ব্যক্তিগত আয়করের জন্য কর হারের কাঠামো কি? ওই যেটা আমরা বললাম 2.5 লাখ 3 লাখ, মানে মুক্তিযুদ্ধের জন্য 4,25,000 বেশি গেলে দিতে হবে। আর মহিলা এবং 65 বছরের বেশি যারা আছে তাদের জন্য 3,75,000 বেশি টাকা গেলে আয়কর দিতে হবে। আর সাধারণত আমরা যারা আছে 2.5 লাখ টাকার বেশি গেলেই পয়সা দিতে হবে। আচ্ছা, 2019-2020 কর বছরের জন্য এরূপ করদাতাদের আয়ের উপর প্রযোজ্য কর হার নিম্নরূপে বিন্যাস করা হয়েছে। প্রথম 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর 0। তারপরে যে পরবর্তী এরপরে 4 লাখ টাকার উপরে 10%, এরপরে 5 লাখ টাকার উপরে 15%, এরপরে 6 লাখ টাকার উপরে 20%, এরপরে 30 লাখ টাকার উপরে 25%, অবশিষ্ট মোট আয়ের উপর 30%। তার মানে দেখা গেল এসব করে যে 100% ওরা খায় ফেলছে। We are not going to get nothing, my God. পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে বিদ্যমান করের হার 25% নির্ধারণ করা হয়েছে। তাছাড়া পাবলিকলি ট্রেডেড কোম্পানি যারা নাকি স্টক মার্কেটে আছে 30%, অধিক নগদ লাভ্যাংশ প্রদান করলে 10% হারে রেয়াত সুবিধা, আবার 10% আবার রিবেট পাবে। আবার 10% নিচে লভ্যাংশ ঘোষণা করলে কোন নির্ধারিত সময়ের ঘোষিত লভ্যাংশের উপর প্রদান পাবলিক ট্রেডেড কোম্পানি হার। ও তুমি যদি লাভ না দেয় তাহলে 35% কর দিতে হবে ফর কর্পোরেটস। তবে নন পাবলিকলি ট্রেডেড কোম্পানির হার গত বছর 35% বহাল রয়েছে, 35%। মাই গড। মার্চেন্ট ব্যাংক 37% দেয়, সিগারেট প্রস্তুতকারক 45%, মোবাইল ফোন অপারেটর কোম্পানি 45%। গড, দিস ইজ টু মাচ। ব্যক্তি ক্ষেত্রে কোন ধরনের বিনিয়োগের রেওয়াজ পাওয়ার সুযোগ কোথায়? একজন ক্ষেত্রে তিনি বিনিয়োগ কিংবা দান করলে তিনি বিনিয়োগ দান অঙ্কের 50% সাহায্য। বিনিয়োগের খাত একজন করদাতা। জীবন বীমার প্রিমিয়াম ইউ ক্যান গেট ইট। সরকারি কর্মকর্তা প্রাইভেট ফান্ডে চাঁদা, ওটাতে মানে ইউ উইল গেট ফ্রি মানি ফিডব্যাক। ভবিষ্যৎ তহবিলে বিনিয়োগ করতে কর্মকর্তা চাঁদা, ওকে। কল্যাণ তহবিল, গোষ্ঠী তহবিল। ওকে, আমরা যদি কোনো সময় কোনো দান খয়রাত বা কিছু করি, ওই যে মানে যে সরকারি মানে ওই ধরনের ক্ষেত্রে আমরা ওইগুলোকে আবার ট্যাক্স রাইট অফ হিসেবে দেখাতে পারি যে আমরা দান করেছি, ওইখান থেকে তোমার ট্যাক্স দিতে হবে না। মানে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় মানে ইউ হ্যাভ যেরকম ব্যক্তি ক্ষেত্রে কর রেয়াত, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানের অনুদান, জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানের অনুদান। কর রেয়াতের জন্য এরূপ বিনিয়োগ ও দানের পরিমাণ মোট আয়ের স্বীকৃত তহবিলের চাঁদা 82C ধারায় নির্ণীত চূড়ান্ত কর দায় এবং হ্রাসকৃত কর হার প্রযোজ্য এমন আয় থাকলে তা বাদে 30% অথবা 1.5 লক্ষ টাকা অথবা প্রকৃত বিনিয়োগের 3টির মধ্যে যেটি কম তার বেশি হতে পারবে না। আচ্ছা, দে আর টকিং অ্যাবাউট বিভিন্ন ভাবে কিভাবে মানে কর পাওয়া যায়, মানে রেয়াত পাওয়া যায়। মানে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি শেয়ার, স্টক, মিউচুয়াল
মিউচুয়াল ফান্ড ও ডিভেঞ্চার বিনিয়োগে তুমি ট্যাক্স রিবেট পাবা। বাংলাদেশ সরকারের অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলে তুমি ট্যাক্স রিটার্ন পাবা, মানে ট্যাক্স ব্রেক আর কি, তোমার টাকা কম লাগবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কম্পিউটার ল্যাপটপ ক্রয় বিনিয়োগ। আচ্ছা, আইআরসি, ওই আইআরসি কি? আমদানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা কোনো ব্যবসায়ীকে বাংলাদেশের বাইরে হতে কোনো পণ্য আমদানি করতে প্রয়োজন পড়বে, সেটাকে ইআরসি, মানে সেই প্রয়োজন পড়ে সেটাকে আইআরসি বলে। এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে ইআরসি কি? যে কোনো ব্যবসায়ীকে বাংলাদেশ হতে অন্য কোনো দেশে দেশীয় কোনো পণ্য রপ্তানি করতে প্রয়োজন হবে, যে কোনো ব্যক্তিকে আমদানি রপ্তানি সম্বন্ধে কোনো ব্যবসা পরিচালনার মাধ্যমে তাই আইআরসি অথবা ইআরসি সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। মানে সোজা কথা ছেড়ে যেটা বললাম, when you import IRC certification, when you export ERC certification, ওটা প্রাপ্তির প্রক্রিয়া, মালিকের পরিচিত ছবি, ট্রেড লাইসেন্স, ওই সবই যতগুলি কোম্পানি যখন তুমি সেট করেছো যে সমস্ত সার্টিফিকেশন লাগছে সবগুলির ফটোকপি তোমাকে ওখানে দিতে হবে। একজন ব্যবসায়ী উপলক্ষিত সকল কাগজপত্র জোগাড় করে জাতীয় ক্রিয়া ভবনে অবস্থিত আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে কার্যালয়ে গিয়ে আবেদন করতে হবে এবং সেখানে সরকারকে নির্দিষ্ট ফি প্রদানের সাপেক্ষে আমদানি রপ্তানি সার্টিফিকেট পেতে পারে। মুক্ত আলোচনা। ওকে, অলরাইট তানভীর, ফ্যান্টাস্টিক, অন দ্য ডট, মানে we have given all the information in 2 hours. ওকে, এখন আমরা একটু গল্প করতে পারি কিছু for a few minutes if you guys are up, কারণ তোমাদের ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে, 2 ঘন্টার ক্লাস। তো এখন বলো, what can I do for you? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার পলাশ কর্মকার, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা স্যার। এই পলাশ সাহেব, কি খবর? ভালো আছেন? জি স্যার, আপনি কেমন আছেন স্যার? চেষ্টা করছি ভালো থাকার। আমিও চেষ্টা করছি স্যার ভালো থাকার। তো অনেক কথাই শুনলাম, আপনাকে সবাই দুলাভাই বলে সম্বোধন যখন করছে স্যার, আমিও স্পর্ধা না রেখেই একটু বলেই ফেললাম দুলাভাই। না না, ডেফিনেটলি, যেহেতু আমার ওখানে বাড়িঘর আছে তাহলে আমি তো ওখানকার বাসিন্দা, সো আই ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। ওকে, থ্যাংক ইউ। তার মানে কিন্তু শালাদের কাছ থেকে কিন্তু আমি ট্যাক্স উঠাবো। আজকে তো বললাম এই যে ভ্যাট কাকে বলে, মূসক কাকে বলে, জানো? দুলাভাই টাকার কিন্তু জ্বালা আছে, কিন্তু শালাদের উপর অনেক অত্যাচার হয়। নো প্রবলেম, ওটা শুয়ে নেবো, সমস্যা নেই। দুলাভাই আলাদের স্যার খরচ মেটাতে হবে, আলাদের হলো খুশি করতে হবে। তো দাবি, দুলাভাইয়ের হ্যাঁ, সাথে তো সালারা চাহিদা। সব খরচ দুলাভাইয়ের বহন করা লাগবে। আপনি আসেন না চুয়াডাঙ্গায়, তারপর দেখছি আপনার পকেট কিভাবে কথা হয়, দেখছি আমরা। মাই গড, তার মানে আমার রাতে বেলা যেতে হবে লুকায় লুকায়। এই রাহান কই, যে ছাগল ফার্মার, আমি ওর সাথে চুপচাপ মিলে মিশে ওর সাথে সাইজ করতে হবে, বুঝছি। এই সমস্ত হ্যাঁ। আগেও দেখতাম যে কুষ্টিয়ার পাবলিকরা খালি দুলাভাই দুলাভাই, আমাকে জীবনে কেউ বলেও নাই, জানো? আমি সবার কাছ থেকে কত লজ্জার মাথা খেয়ে মতিয়া চৌধুরীর কাছে, রাজ্জাক চাচার কাছে গিয়ে চাচা দেন দেন দেন, আমাকে খালি গড়াই নদী কাটবে, এই করবে সেই করবে। কিছু আমি কি জানি নাকি যে ওখানে 1000 করে টাকা পায় ওরা, বা আমাকে দেওয়ার কথা বলে, বুঝছো? পরে আমাকে সবাই প্রশ্ন করছে, আপনি কত টাকা পাইলেন ভাই? আমাকে হ্যাঁ হ্যাঁ, টাকা। কিন্তু পরে আমি তো আশ্চর্য হয়ে গেছি যখন আমি জানতে পারছি। তারপর থেকে সব এই মাটি কাটার ডিল, কাবি খাটি আর বন্ধ করে দিছি ভাই। তারপর থেকে কোন, আমাকে একবার আমি তো লজ্জায় পাগল হয়ে গেছি, আরে বদনাম হয়ে যাচ্ছিল, বুঝছো? আমাকে তো এখানে সবাই এসে দুলাভাই দুলাভাই পটায়া, এই রাস্তা হচ্ছে না, এইখানে মাটি ভরাট হইতেছে না, এই করতে হবে, ওখানে মাটি কাটতে হবে। তো মাটি কাটাবে কি করে? বলে কি, মাটি কাটাতে হলে দুলাভাই গম আনতে হবে। আর গম আনতে হবে, গম কই পাবে? আরে গম পাবে কই? ওরা আমাকে আরো দেখ, বুঝছি, মানে those were like times, বুঝছো? আমি চিন্তা করি যে মানে আল্লাহু আকবার, আর আমি যতই মাথা পিটায় বলি যে ভাই আমি আজকে 40 বছর ধরে আমেরিকা, আমি জানি না এখানে কাবি খায় 1000 টাকা পাওয়া যায়, ওরা তো আমার কথা জীবনে বিশ্বাসই করবে না, কেউ করেও নাই। আমি তো লজ্জায় আমার এবার আমাকে একবার আপা বলে কি, তুমি যাবে কবে? প্রতি বৃহস্পতিবার দিন আমাদের ওই শাশুড়ির সব মানে সংসদে রিপোর্ট জমা দিতে হতো, বুঝছো? যে কোনো এক সময় যে এখানে কি দলের লোকজন আছে, ওরা ওনার কাজ দেখবে, এখান থেকে যাও তাড়াতাড়ি। আমি তারপর ভাই গেছি, বুঝছো না? আমি আর এখানে থাকা কি দরকার, যে আমি যেখানের মানুষ সেখানে চলে যাই। তো ঘটনা হলো কি, বরঞ্চ ওইখানে থেকে লাভ হয় নাই।
দুলাভাই হয়ে আরো লস, বুঝছো? আমেরিকার থেকে পয়সা কামাইছি, আমার শাশুড়ি আমার উপর ট্যাক্স ধরতো, বুঝছো? এই আমার এলাকার লোকজনের পয়সা দিতে হবে প্রত্যেক মাসে 20,000 টাকা করে। আমি কি এটা কি বলে, আমি আরো কোথায় পয়সা বানাবো? বলে যে কোনো বানাবার কোনো খাইনি নাই, পয়সা উল্টো দাও। সো দে আর ফ্যান্টাস্টিক পিপল। যাই হোক আমার স্যার, কিন্তু মানে শি ওয়াজ সাচ এ অনেস্ট পারসন। এনিহাউ, আমরা কাজে ফেরত আসি। তো এখন আমাদের ওখানে তোমাদের অঞ্চল থেকে অনেক ফলের গাছ নিতে হবে এবং গারল নিতে হবে এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল আনতে হবে ওই চুয়াডাঙ্গা। ও, যে নাকি ছাগলের ব্যবসার কথা বলতেছিল, এইটা কি আমাদের যে ওরা যে ওই যে স্ল্যাট দিবে বলছে, মানে ওই যে স্ল্যাট মানে প্লাস্টিকের যে মাচা, এটা কি মানে কুষ্টিয়ার বাইরেও অ্যাপ্লিকেবল নাকি এটা শুধুমাত্র চুয়াডাঙ্গা এরিয়ার জন্যই এইটা দেওয়া হয়েছে? মানে বললো না যে ওই যে সারা দিচ্ছি। জি না স্যার, এটা শুধু চুয়াডাঙ্গার জন্য, কারণ চুয়াডাঙ্গা ব্ল্যাক বেঙ্গল জি ব্র্যান্ড। ওটা শুধু মানে তাহলে এটা তো সরকারি কাজ, যেহেতু এটা তো শুধু একটা এলাকার জন্য স্পেশালি শুধু হতে পারে না, স্যার সবার জন্য ব্ল্যাক বেঙ্গল তো চুয়াডাঙ্গার জন্য স্পেশাল। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল তো চুয়াডাঙ্গার জন্য স্পেশাল। না বুঝছি, ওই চুয়াডাঙ্গার জন্য স্পেশাল। আমরা কুষ্টিয়ার মধ্যে থাকতে চাই, আমরা বলছি না যে অন্য জায়গায়। তো ওই সেন্সে ওখানে কি আমরা তাদের কাছ থেকে ওই অ্যানাদার ওয়ার্ড যেটা বলতে চাচ্ছি, এরকম কি আরেকটা লাইভ স্টকের অফিস আছে সংগ্রহ করার জন্য পাওয়া যাবে? মানে ওটা কি প্রত্যেক জেলায় জেলায় থাকে না প্রত্যেক কিভাবে থাকে ওটা? মানে স্যার ওইটা প্রাণী সম্পদ অফিস প্রতিটা জেলায় থাকে। এখানে জেলা বলতে কি চুয়াডাঙ্গা কি একটা জেলা? জি, চুয়াডাঙ্গা একটা জেলা। ও আচ্ছা, ওই তাহলে ওই যে জীবননগর কি জেলা? না স্যার, চুয়াডাঙ্গা ওটা উপজেলা স্যার। তারপরে ঝিনাইদহ জেলা। আইসি। আর আমাদের কুমারখালী? স্যার ও কুমারখালী উপজেলা। উপজেলা। কুষ্টিয়া জেলা স্যার। আগে তো মনে হয় কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা সব একসাথে ছিল। আচ্ছা, তো আমি যদি কুমারখালীতে কাজ করতে চাই, আমি তাহলে কোন জায়গায় যাব? স্যার তাহলে কুষ্টিয়াতে। কুষ্টিয়া লাইভ স্টকের ডিপার্টমেন্টের না? জি স্যার। অলরাইট, ডেফিনেটলি অলরাইট। আর মানে আমার ক্লাস কিন্তু শেষ, এখন তোমরা আমাকে বলতে পারো হোয়াট এলস তাহলে ক্লাস শেষ হলে এবং তোমাদের সবাই। ও, আরেকটা জিনিস আমি করি, একটু দাঁড়াও। এটা হলো ওই যে আমি ভুলে গেছিলাম, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আল্লাহ, অলরাইট। এই যে আমি নাম্বার তোমাদেরকে ইমেল, আমি নাম্বার সাথে দেই না, বাট এখানে দিয়ে দিছি অলরেডি। মানে তোমাদের নাম্বারও দিয়ে দিছি এবং ইও দিয়ে দিছি, এই যে ইমেল অ্যাড্রেসও দিয়ে দিছি। সো তোমরা লেটস কিপ ইন টাচ। স্যার নাম্বারটা আবার যদি একটু দিতেন প্লিজ স্যার। ওই যে ওই ইয়েতে দিয়ে আমি দিছি। স্ক্রিনশটটা নিতে পারি নাই স্যার, আমি গাড়ির ভিতরে স্যার, প্লিজ। ও, চ্যাট বক্সে আছে।
হ্যাঁ হ্যাঁ ওই আপনি চ্যাট নিতে বক্সে পারবেন পাবেন। ভাই, তাহলে চ্যাট বক্সে যান, যে ওখান থেকে পাবেন স্যারের নাম্বারটা। ওকে স্যার, স্ক্রিনশট নিয়ে নিছি। অলরাইট অলরাইট ওকে। সো এখন আর কারো কোনো প্রশ্ন? স্যার আমি পলাশ কর্মকার বলছিলাম স্যার, ওই প্রথমে একটু কথা বলে থেমে গেলাম, ওকে যদি একটু পলাশ। সুযোগ পাই স্যার। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি স্যার জি স্যার, যে চুক্তিগুলোর কথা, যে লাইসেন্সগুলোর কথা বললেন স্যার বিজনেসের ভিতরে, সেই লাইসেন্সগুলো আমার প্রায় সবগুলোই লাগবে। কারণ আমার ইতিমধ্যে আমি একটা ওই চানাচুরের ফ্যাক্টরি দিয়েছি ছোট করে, তো ইনশাল্লাহ সেটা বড় করার ইচ্ছা রয়েছে এবং একটা ব্র্যান্ড আকারে প্রতিষ্ঠিত করার ইচ্ছা রয়েছে। ভেরি গুড। তো তারপরে জি স্যার, তো এখন আর যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম স্যার, রিসাইক্লিং এর যে কথাটা বললেন আপনি, প্রথমে এসেই কিন্তু আপনাদের ভিতরে কাদের কাজের যেন কথা হচ্ছিল, আমি অনেক পরে এসে লাইন পেয়েছি। তো রিসাইক্লিং এর আমার একটা প্ল্যান আছে স্যার, ক্যান আই শেয়ার ইউ? অফকোর্স বলেন নারী, কেন, ফর শিওর স্যার বলেন। স্যার সেটা হলো হাউস হোল্ড ওয়েস্ট যেটা আছে আমাদের বাড়ির গৃহস্থালির যে বর্জ্যগুলো তৈরি হয়, যেমন তরকারির খোসা, তারপরে মাছ মাংস এবং বাড়তি যে খাবারগুলো নষ্ট হয়ে যায় সেগুলো তো আমরা পরিবেশে ফেলে দিচ্ছি কিংবা ডাস্টবিনে ফেলে দিচ্ছি, এবং সেগুলো পৌরসভা হোক কিংবা সিটি কর্পোরেশন হোক, সেটা কি করছে, ওরা নির্দিষ্ট একটা স্থানে গিয়ে ফেলে দিচ্ছে, যেটাতে আমাদের এনভায়রনমেন্টের পক্ষে খুব হার্মফুল, যেটা এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশকে নষ্ট করছে। সেই ক্ষেত্রে যেহেতু এটা অনেকেই করেছে, তবুও আমি একটু অন্যভাবে অন্য ধাঁচে একটা করতে চাচ্ছিলাম স্যার, যে আমার কাছে সে ফর্মুলাটা রয়েছে, দেন আপনার কাছে যদি আরো পরামর্শ পাই হয়তো এটা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে স্যার। তো সেইখানে স্যার কেমন ওইটা দিয়ে রিসাইক্লিং করে সার বানানো, আই লাইক কম্পোস্ট সার, কম্পোস্ট সার। তো কম্পোস্ট সার যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা এই প্রচুর বর্জ্যগুলোকে আমরা কম্পোস্ট সারে রূপান্তরিত করতে পারলে আমাদের পরিবেশের পক্ষেও স্যার অনেকটাই ভালো হবে আশা করি। এবং দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে আমরা নির্মল কিছু বাতাস পাবো, যেটার জন্য আমাদের বেঁচে থাকা দরকার স্যার, বেঁচে থাকার জন্য এটা দরকার স্যার। তো আমি সেই জন্য মনে করছি পরিবেশের যেমন উপকার হবে, মানুষেরও, মানে এর সাথে অনেকগুলো সম্পর্ক রিলেটেড স্যার। আচ্ছা, তাহলে আমি এটার ব্যাপারে আমি যতটুকু জানি আমি কি বলবো আপনাকে? জি স্যার, অফকোর্স। আচ্ছা, তো সাধারণত আপনি যেইটা কথা বলছেন এই জিনিসটা হলো গিয়ে, এটা দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারেন। প্রথম কথা হলো আপনি যে খুব ফাইন কোয়ালিটির কম্পোস্ট তৈরি করতে পারেন, নাম্বার 1। তারপর নাম্বার 2, আপনি যদি এনাফ ফিড স্টক থাকে, আমরা এই বর্জ্যটাকে ফিড স্টক হিসাবে মানে ধরি আর কি, যদি এটাকে ফিড স্টকই বলে। সো বেসিক্যালি দেয়ার ইজ সামথিং কল্ড অ্যানারোবিক ডাইজেশন সিস্টেম। আমরা সাধারণত যখন খাই, মানে আমরা মুখ থেকে নিয়ে আপনার বডি থেকে আপনার উচ্ছিষ্ট এক্সিট পর্যন্ত যে সিস্টেমটা আছে, এটাকে বলে, এই টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকেই আপনি মেকানাইজ করে ফেলছে, যেটাকে বলে অ্যানারোবিক ডাইজেশন সিস্টেম। এখানে 2 রকমের পোকা থাকে, 2 রকমের ম্যাগেট মানে ওই যে বাংলা ভাষায় যেটাকে বলে কিরা বলে। একটা হলো অ্যাসিডোজোনোসিস বলে একটা, আর একটা হলো মিথেনোজোনোসিস। এই দুইটা জিনিস 2 রকমের মানে গ্যাস তৈরি করে, বায়োগ্যাস তৈরি করে। আচ্ছা, এটা হলো বড় একটা সেক্টর, মানে এটা কি করতে পারেন আপনি। এখন আমরা যেহেতু ওই ভলিউম আকারে বায়োগ্যাস তৈরি করছি না বা অ্যানারোবিক ডাইজেশন সিস্টেমও করছি না, আপনার জন্য বেস্ট জিনিস হবে যে এই জিনিসটাকে আপনি সার হিসেবে কনভার্ট করে ফেলতে পারেন, কম্পোস্ট, বা আপনি ওই যেটাকে বলে বর্মি সার আছে না, আরেকটা কেঁচো সারের সাথেও আপনি এটা মিক্স করাতে পারেন। এটাও আরো এডিশনাল কেঁচো এবং যেটাকে বলে যে বর্মি কম্পোস্ট বলে আর কি, ওই 2টা জিনিসকে আপনি একসাথে, কম্পোস্টের দিকেই বেশি। আর যদি আপনি এটাকে মানে বার্ন করে যদি এটার থেকে আপনি পাইরোলোসিস প্রোগ্রাম
বা পাইরোলোসিসে যেতে চান, দ্যাট ইজ আপনার যত রকমের বর্জ্য আছে সব বর্জ্যকে হাই 800 থেকে 1200 ডিগ্রি টেম্পারেচারে আপনি পাইরোলোসিস প্রোগ্রামের মধ্যে এটাকে বার্ন করে মলিকুলার স্ট্রাকচারে চেঞ্জ করে দিবেন। তো ওই ধরনের সিচুয়েশনে গেলে ইটস ডিফারেন্ট থিং। এখন এটার পরিধি কিন্তু অনেক অনেক বড়, তো এটার ইমপ্লিকেশনও অনেক বড়। অনেক স্যার। হ্যাঁ, তো আমি যেটা একদম যেটা আপনি যেটা বলেছেন যে এই যে রেস্টুরেন্টের প্রত্যেক এলাকায় বাজারে কিন্তু ইয়ে আছে, আপনার খাবার দোকান আছে, নিয়োগের জন্য এটা একটা ভালো সেক্টর। আপনি এই যে খাবার দোকান যতগুলি আছে প্রত্যেকটা বাজারে আপনার আশেপাশে সবাই কি আর 100% খাবার বিক্রি করতে পারে? তো পারে না। কি করে সাধারণত ওরা করে কি কিছু রয়ে যায়, পরদিন যে তরকারিটা আবার বানাচ্ছে ওটার সাথে মিশাই দিচ্ছে। এটা হচ্ছে যে ফ্রেশ কোয়ালিটিটাও নষ্ট হয়ে গেল, পুরানটাও নষ্ট হয়ে গেল। তো আপনি এই ধরনের রেস্টুরেন্টদের কাছে বলতে পারেন যে ভাই তোরা এগুলি আর মিশাইস না বা ফালাইস না, দে মেক এনাফ মানি। সো এটা জাস্ট নিজেদের উপরে, যদি কেউ কোয়ালিটি প্রোডাক্ট সার্ভ করতে চায় আপনি এটা বড় পিট বানান যেটার মধ্যে ইউ হ্যাভ অল কাইন্ডস অফ থিং, একটা কম্পোস্ট সারের ইন্ডাস্ট্রি করে ফেলে, অসুবিধা কি? বা এগুলিকে ব্যবহার করে ফেলে নিজের বাগানের জন্য। ইন্ডাস্ট্রি করার মতো একটা ব্যবস্থা করা দরকার স্যার, কারণ কি ওকে, তাহলে আমি ইন্ডাস্ট্রি কেন এটা এই বায়োগ্যাস বা অ্যানারোবিক ডাইজেশন সিস্টেমে লিমিটেশনটা কোথায় সেটা বলি। লিমিটেশনটা হলো যে অনেক বেশি ফিড রিকোয়ারমেন্ট, ফিড স্টক মানে কি, মানে বর্জ্যটাই ফিড স্টক আর কি। তো সাধারণত সাইলেজ দরকার হয়, আপনার গ্রিন ভেজিটেবলস, গ্রিন ওয়েস্ট, ভুট্টা গাছ, যত রকমের পাতা লতা সবজি আপনি যত বললেন যেগুলো, এই যে বর্জ্য যেগুলো আছে এই ওইখান থেকে আবার প্লাস্টিকটা বাছাই করে নিতে হবে, কারণ প্লাস্টিকটা তো আর পোকা খাইও শেষ করতে পারবে না। তো এটা যদি এটাকে যদি মনে করেন আপনি না করেন তো আবার ওই অ্যানারোবিক ডাইজেস্টিভ সিস্টেম বা বায়োগ্যাসের মধ্যে ব্লক হয়ে যায়, ব্লক হয়ে আরেকটা প্রবলেম তৈরি করে, তো তখন আবার ইউ আর নট গেটিং দ্য গ্যাস। তো এই ফিল্ডটা কিন্তু অনেক বড় একটা ফিল্ড। নর্মালি যদি মুরগি, গরু, ছাগল এদের বিষ্ঠার থেকে বায়োগ্যাস পাওয়া যায় 60 থেকে 70%, কিন্তু আপনাকে বায়োগ্যাস তৈরি করতে হবে 800 থেকে 1200% টু বি এবল টু সাস্টেইন করার জন্য। হয় আপনি ওই যে ট্যাঙ্কিতে ভরে বায়োগ্যাসের যে এলপিজির মতো বিক্রি করবেন, অথবা আপনি বড় আকারে গ্যাস হিসেবে ব্যবহার করবেন। যেটাই করতে চান ইউ উইল নিড দোজ থিংস, বুঝছেন? তো বেস্ট জিনিস হলো যে সারটাই হলো আপনার জন্য সবচেয়ে প্র্যাকটিক্যাল এবং বেটার। ওকে, থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার। অলরাইট, তাহলে আজকের জন্য কি আমরা তাহলে সবার সাথে থ্যাংক ইউ, এভরিবডি স্টে সেফ এন্ড ওয়েল। আবার দেখা হবে যখন আমরা when we get a chance। স্যার আর একটু কথা ছিল, আবার কবে যোগাযোগ করতে পারবো কিনা? আমি তো আমার নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা সবসময় যোগাযোগ করতে পারবেন। ইমেলে করলে একটু আমাকে রেফারেন্স দিয়ে দিবেন যে এই চুয়াডাঙ্গা ইএসডিপি নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন ইমেল। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আর কি জিজ্ঞেস করতে চেয়েছিলেন আপনি? স্যার আমি আর একটা কথা বলতে চেয়েছিলাম, সেটা হলো যে ক্ষুদ্র উদ্যোক্তা, যেহেতু আমরা উদ্যোক্তা তৈরি হচ্ছি, এন্টারপ্রেনিউর তৈরি হচ্ছি, সেই ক্ষেত্রে আমি ছোট করে হলেও অন্তত পক্ষে একটা শিল্পপল্লী গড়ে তুলতে চাই স্যার, যেটা ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি এবং সবাইকে কমিউনিকেট করার চেষ্টা করছি আমার সাথে। এই আর কি একটা ছোট শিল্পপল্লী, যেখানে অনেকগুলো 10-15 জন লোক থাকলে 10-15টা আইটেম উৎপাদন করলো, তৈরি করলো, আর আমরা সেখানে একটা বাজার তৈরি করতে পারবো। জি, এই আপনি যে কনসেপ্টের কথা বলছেন, এই কনসেপ্টটা ওই যে আজকে যেটা আপনি বললেন না, যে কে বললো যে আজকে রিসাইক্লিং এর ব্যাপারে কথা হচ্ছিল, সিমিলারলি প্রত্যেকটা অঞ্চলেই যেখানে যেখানে ইএসডিপি এর ট্রেনিং কাউন্সিল হচ্ছে বা ট্রেনিং হচ্ছে, ওখানে আবার কিছু ইন্টারেস্টেড পার্টি যারা আছে এরকম একটা ওরা গ্রুপের মতো করে একটা ওয়েবসাইট বা একটা গ্রুপ তৈরি করছে ওরা, যেখানে সবাই পার্টিসিপেট করে এবং সবাই কাজ করবে, জানো।